মিরাজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি কি আসসালাম। কোশ্চেন করতে পারবো? জি, আপনিও করতে পারবেন। কোশ্চেনের জন্য আলাদা কোশ্চেন পর্ব রাখা হয়েছে। ওখানে আপনাদের জি, মন মতো ইনশাআল্লাহ কোশ্চেন করতে পারবেন। আর আমিও এই জুমের লিংক অনেক টাইম নিয়েছি। আপনারা যতক্ষণ থাকতে চান ইনশাআল্লাহ থাকতে পারবেন। ওকে, আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন, গ্রাফোলজিস্ট, হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এক্সপার্ট। এখন গ্রাফোলজি কি আজকে আমরা এই নিয়ে কথা বলবো। আর আরেকটা আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি ট্রেনি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, এমএসসি তে। আজকে আজকে আমাদের সবাই একটু নিজেরা যদি আনমিউট করে নেন বেটার হয়। এই আমাদের পরবর্তীতে এখানে কয়েকজনকে co-host বানানো হয়েছে না, আপনারা একটু ওই জিনিসটা দেখবেন। কেউ যদি সাউন্ড আসে ওগুলো আনমিউট করে দিয়েন। আজকে আমরা কথা বলবো হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এন্ড পার্সোনালিটি। এটা আমাদের আশা করি সবার কাছে নিউ জিনিস। আহ, এবার আমি একটু আপনাদের থেকে শুনতে চাচ্ছি। একটু আগে তো কয়েকজন শেয়ার করলেন, এছাড়া অন্য কি গ্র্যাফোলজি বলতে আপনারা আসলে কি জানা আছে বা গ্র্যাফোলজি সম্পর্কে কি জানেন, যদি একটু বলতেন আমার জন্য সুবিধা হতো। আমার এই বিষয়ে খুব একটা ধারণা নেই। অন্য কারো থাকতে পারে। ওকে, কারো ধারণা আছে গ্র্যাফোলজি নিয়ে? আপনিই বলেন ভাইয়া। জি ইনশাল্লাহ, ওকে, ঠিক আছে। গ্র্যাফোলজি গ্র্যাফোলজিটা মূলত আমি যদি একদম আমরা ভেঙে ভেঙে দেখতে চাই, গ্র্যাফো যেটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যার মিনিং হচ্ছে টু রাইট, আর লোগোস মেইন অর্থ হচ্ছে টু স্টাডি। আর গ্র্যাফোলজিকে আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই, এটা হচ্ছে যে স্টাডি অফ ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি। আমাদের যে ক্যারেক্টার আছে, এই পার্সোনালিটি আছে, সেটা হচ্ছে অ্যানালাইসিস করা। আর আমাদের যে কাগজের উপর আমরা কলমগুলো দেখি, কলমের স্ট্রোক বা আঁকগুলো, এগুলোর মাধ্যমে। আর বিআইজি বলতে হচ্ছে ব্রিটিশ ইনস্টিটিউট ফর গ্র্যাফোলজিস্ট। এদের সংজ্ঞা অনুসারে গ্র্যাফোলজিটা হচ্ছে সাইকোলজিক্যাল এক্সপ্রেস, এবং সেটা কিভাবে একটা পেজের উপরে হয়। আর যেটা ইউনিক, আমাদের ডিএনএ যেরকম ইউনিক, আমাদের প্রত্যেকটা মানুষের হাতের হ্যান্ডরাইটিংটা হচ্ছে ইউনিক। যদিও আমাদের কাছে ইউনিক জিনিসটা বুঝতে পারি না, কারণ আমরা আসলে এই সম্পর্কে জানি না। কিন্তু যারা খুব বড় লেভেলের এই গ্রাফোলজিস্ট, ওনারা এই জিনিসগুলো, ইউনিকনেস গুলা সবার আলাদা করে দেয়। কেউ অনেকে বলতে পারেন আমাদের হাতের লেখা ৩-৪ রকম লিখতে পারি, কিন্তু আপনার দৃষ্টিকোণ থেকে ৩-৪ রকম, কিন্তু ওনাদের আমরা যেগুলো মেজারমেন্ট করি ওই দৃষ্টিকোণ থেকে এত বেশি পার্থক্য হয় না। আমরা সবগুলো বাইর করতে পারি। এরপর অন্যভাবে যদি গ্রাফোলজিকে বলতে চাই, সেটাকে এটা উইকিপিডিয়া অনুসারে ফিজিক্যাল ক্যারেক্টার বা প্যাটার্ন হ্যান্ড রাইটিং, আর এটার দ্বারা চেষ্টা করা হয় সাইকোলজিক্যাল স্টেট অফ টাইম। অর্থাৎ আমি যে জিনিসটা লেখক যখন লিখতেছে ওই সময় তার কি অবস্থা ছিল, সাইকোলজিক্যাল কন্ডিশন, পার্সোনালিটি কন্ডিশন পর্যন্ত কেমন ছিল, ওই জিনিসটা দেখা হয়। আপনার গ্রাফোলজিতে ফিউচার পর্যন্ত বলা হয় না, অর্থাৎ বলা হচ্ছে ওই সময় পর্যন্ত বা ওই সময়টা। আর এটা একদম রকেট সায়েন্সও না বা অন্য কোনো কিছু না, একটা সুডো সায়েন্স, যেটা আপনার সায়েন্টিফিক্যালি কিছুটাও কাজ করা হয়, যেটা আমাদের সাইকোলজির মতন। যেমন সাইকোলজি নিয়ে বলা আছে না, সায়েন্স নাকি এই সুডো সায়েন্স এই নিয়ে হয়, এরকম। এবার আরেকজন উনি সাইকোলজিকে প্রজেক্টিভ টেস্ট হিসেবে বলছেন। আমরা এখানে ম্যাক্সিমাম সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসলে জানি প্রজেক্টিভ টেস্ট কি, ওটা আমরা বলবো এক সময়। এটা এক ধরনের প্রজেক্টিভ টেস্ট বলা হচ্ছে, এবং এটা দিয়ে করা হয় কি, আমাদের ডিপ লেয়ার অফ পার্সোনালিটি স্ট্রাকচার যেটা আছে, এই জিনিসটাকে বাহির করা হয়। এবং যে আমাদের পার্সোনালিটিটাকে মেজারমেন্টও করা যায় এই গ্রাফোলজির মাধ্যমে। এরপর একটা কোশ্চেন যে গ্র্যাপোলজির অ্যাকুরেট কতটুকু, অর্থাৎ কতটুকু গ্র্যাপোলজি দিয়ে মানুষের পার্সোনালিটি আইডেন্টিফাই করা যায়। এটা একটা 90 থেকে 99% যেটা লেখা হয়েছে, এটা একটা এই অনুপাতিক দেওয়া হলো। এখানে অনেক কিছু ভ্যারি করে। সাপোজ একটা আইডিয়াল স্যাম্পল আপনাকে আমি একটা সাদা পেজ দিলাম, 1 পেজ বা 2 পেজ, আপনি ওখানে নিজের মতো লিখলেন, নিজের যা মন আসে, অর্থাৎ নিজের মাথায় যা আসে, নিজের সম্পর্ক আদার্স কিছু হোক,
তখন আপনি আইডিয়াল অনুসারে এবং নিজে যে অরিজিনাল সিগনেচার ওইটা দিলেন। এই আপনি যদি পিওর হ্যান্ডরাইটিং স্যাম্পল দেন তাহলে হচ্ছে অনেক অ্যাকুরেটলি নিয়ে দেওয়া হবে। আর আপনি যদি মনে করেন হচ্ছে কোনো লেখাটা হচ্ছে কোথাও থেকে দেখে দেখে লিখতেছেন বা কোথাও থেকে সরাসরি কপি করতেছেন, যেটা আপনার ব্রেইন থেকে আসতেছে না, আপনার ওন থেকে আসতেছে না, এই সেই যে ক্ষেত্রে হচ্ছে আপনার এগুলো অ্যাকুরেসি এত বেশি থাকবে না। অ্যাকুরেসিটা নির্ভর করবে হচ্ছে গ্রাফোলজিস্ট কত এক্সপার্ট এবং হচ্ছে যিনি স্যাম্পলটা পাঠিয়েছেন এই ওনার হচ্ছে স্যাম্পলটা লেখার সময় ওনার কন্ডিশন, অর্থাৎ উনি কি নিজ থেকে লিখেছেন নাকি ওটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন। আর গ্রাফোলজিটাকে আপনার হচ্ছে হ্যান্ডরাইটিং অ্যানালাইসিসকে ব্রেইন রাইটিং বলা হয়। ব্রেইন রাইটিং এই জন্য বলা হয় এই কারণ আমরা যখন কোনো কিছু থিঙ্কিং করি আমাদের মস্তিষ্কে নিউরন আমাদেরকে একটু প্রেশার ক্রিয়েট করে এই জিনিসটা লেখার জন্য। তা আমরা অনেকে মনে করি না আমি যে অক্ষরগুলো লিখতেছি এই অক্ষরগুলো হচ্ছে আমি যেভাবে চাচ্ছি ওইভাবে লিখতেছি। আপনি খেয়াল করে দেখেন আপনার প্রথম 2-3 লাইন হচ্ছে হ্যাঁ কি লিখতেছেন কতটুকু দূরত্ব মেনটেন করতেছেন সব মনে আছে, কিছু পরে যাওয়ার পরে আপনি তো আপনার হাতের উপরে পুরো কন্ট্রোল ছেড়ে দিচ্ছেন। আপনি কতটুকু কি মানে কোনটা থেকে কোনটা দূরত্ব কি হবে, কিভাবে লিখবেন, লিঙ্ক কিভাবে করবেন, সাইজ কতটুকু হবে, এগুলো কিন্তু আপনি কন্ট্রোল আপনি ওই আপনার লেখার দিকে মনোযোগ চলে যাচ্ছে। তখন আপনার হাতের যে ফুল কন্ট্রোলটা যে আপনার ব্রেনের সাথে নিউরনের সাথে কানেকশন হয়ে যায়, যেটা আনকনসিয়াসলি হচ্ছে আপনার আনকনসিয়াস মাইন্ডের অনেক কিছু রিফ্লেক্ট করে। গ্রাফোলজির সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের আনকনসিয়াস মাইন্ড যেটা আছে সেখানে অনেক কিছু বাইর করা যায়, অনেক কিছু বোঝা যায়। আমরা হচ্ছে যখন একটা পেপারে লিখি তখন হচ্ছে আমাদের ব্রেনটাকে একটা সাদা পেপারে যখন লিখি ব্রেন হচ্ছে ওকে আমরা ওইটার উপরে মানে আমি নিজে পুরাই স্বাধীন হয়ে যাই কি লিখবো, আমার ব্রেন পুরাই স্বাধীন, তখন আমার কাছে আমি যেভাবে ইচ্ছে ওইভাবেই লিখি। আর এর দ্বারা হচ্ছে আমার ওই সময় যে থিঙ্কিং ফিলিং বিহেভ যা আছে সেটা আমার হচ্ছে বুঝে আসে, এই হ্যান্ডরাইটিং মাধ্যমে অ্যানালাইসিস মাধ্যমে চলে আসে। আর হ্যান্ডরাইটিংটা আগে বলা হয়েছে এটা ইউনিক। আর আরেকটা হলো এটা গ্রাফোলজি ইজ দ্য স্টাডি অফ অল গ্রাফিক মুভমেন্ট। আমরা ইসিজির মধ্যে দেখা যায় ডাক্তাররা কি করে, আমরা যখন ইসিজি করি কম্পিউটার একটা হচ্ছে এরকম একটা বিট দিয়ে দেয়, অর্থাৎ বা আমরা ওয়েব আকারের মধ্যে একটা কাগজের মধ্যে দিয়ে দেয়, আমাদের কাছে ওয়েব মনে হয় কিন্তু ডাক্তারের কাছে তো এটা ওয়েব না। এখানের মধ্যে উনি অনেক কিছু আইডেন্টিফাই করতে পারেন, উনি বুঝতে পারেন কোনটা বেশি কি দ্বারা কি বোঝা যায়। ঠিক এরকম গ্রাফোলজিস্টের হচ্ছে উনি অক্ষরগুলো প্রতিটা জিনিস যখন মেজারমেন্ট করেন প্রত্যেকটার এক একটা মিনিং থাকে, ওই মিনিং গুলো হচ্ছে উনি দেখেন। এর পরবর্তীতে হচ্ছে সাইকোডাইনামিক অফ হ্যান্ডরাইটিং, অর্থাৎ এখানে কয়েকজনের যারা গ্রাফোলজি নিয়ে অনেক আগে কাজ করেছেন ওনাদের কয়েকজনের কথা এখানে নিয়ে আসা হয়েছে। যেটা হচ্ছে হাইস উনি বলছেন গ্রাফোলজিটাকে হচ্ছে এমন হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এমন একটা জিনিস যেটা ব্রেনকে ইমপালস করে, অর্থাৎ আমাদেরকে এই প্রভাবিত করে হচ্ছে লেখার জন্য কোনো কিছু, ব্রেন আমাদেরকে প্রভাব এই খাটায় আমাদের উপরে আমরা কিভাবে লিখবো। আমাদের এই হাতের যে আঙ্গুলের মুভমেন্ট আমরা হচ্ছে লেখার সময় এই সামনে পিছনে বা এই ডানে বামে এতটুকু মুভমেন্টে থাকে, যেটা হচ্ছে আমার ব্রেনের সাথে কানেক্টেড। আর পরবর্তীতে হচ্ছে আরেকজন এটাকে বলছে হচ্ছে যে আমাদের রাইটিং অর্গান গুলো হচ্ছে পরিচালিত হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দ্বারা। আমাদের যদি আমরা যারা সায়েন্সের নার্ভাস সিস্টেমের মধ্যে নিউরোট্রান্সমিটার আছে একটা থেকে আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক যেগুলো হচ্ছে নিউরন ফায়ার হয় ওইগুলোর মাধ্যমে হচ্ছে মূলত হচ্ছে এই কাজগুলো হয়। আর এটা আনকনসিয়াসলি অনেক কিছু হচ্ছে রিভিল করা হয়। আর আরেকজনের মত হচ্ছে গ্র্যাপোলজিটা আমাদের একটা মিটার মাপার কি মাপার জন্য আমাদের মুড, আমাদের হচ্ছে ফিজিক্যাল ইমোশনাল মেন্টাল হেলথ, আমাদের ফিজিক্যাল অনেক কিছু যারা এই একদম এক্সট্রিম লেভেলের গ্র্যাফোলজিস্ট ওনারা অনেকগুলো ফিজিক্যাল কন্ডিশন গুলো বাহির করতে পারেন। ইমোশনাল এবং হচ্ছে ইমোশনাল মেন্টাল হেলথ এগুলো খুব কুইকলি ইজিলি বাইর হয়ে যায়। এর পরবর্তীতে হচ্ছে যায় এটা গ্র্যাফোলজি কোনো আপনার মার্সেল মুভ অর্থাৎ হাত শুধু হাতের কোনো মুভমেন্ট না, এটা হচ্ছে যে আপনার হোল পার্সোনালিটি রিফ্লেক্ট করে। এবার একটা জিনিস আছে আমরা সাইকোলজিস্ট ভার্সেস গ্রাফোলজিস্ট লিখলাম, এই এই দুই ক্ষেত্রে একটু পার্থক্যটা বোঝায়। যেমন আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করতেছি, আমি নিজেও সাইকোলজিস্ট বলা যেতে পারে, গ্রাফোলজি নিয়ে কাজ করছি গ্রাফোলজিস্টও বলতে পারবেন। এখন এই দুইজনের মধ্যে একটা পার্থক্য থাকে।
আমরা যখন কোনো ক্লায়েন্ট সাইকোলজিস্ট হিসেবে কোনো ক্লায়েন্টের সাথে আমরা কাউন্সিলিং সেশনে বসলে প্রথম কয়েকটা সেশন আমরা তার থেকে অনেক ইনফরমেশন গুলো নিয়ে নিই এবং হচ্ছে এই যে তার থেকে অনেক কিছু জিজ্ঞেস করি, সে নিজে বলে, অর্থাৎ আমাদের কথাবার্তার মধ্যে হচ্ছে কমিউনিকেশন, এর মধ্যেই আমাদের ইনফরমেশন কালেকশনটাই থাকে। উনি যদি কোনো কিছু বলতে না চায় বা এক্সপ্লোর করতে না চায়, সেটা হচ্ছে বাইর করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু গ্র্যাপোলজিতে আপনি কোনো কিছু হাইড করা যায় না। আপনি একটা মানুষকে না দেখেও শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে যা বোঝানো হয়েছে, আপনি লেখা এবং কাগজ এটা দেখে তারকে না চিনেও তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারবেন। একদম সাইকোলজিক্যাল প্রোফাইল। আপনাদের কাছে এখানে একটা কমন মধ্যে বলতেছি শুধু বলা যায়, আসলে আমার আমি 2 মাসের মধ্যে অনেকের হচ্ছে গ্রাফোলজি অর্থাৎ হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করেছি, যারা হচ্ছে 90 থেকে 100% পর্যন্ত ওনারা অ্যাকুরেট বলছে। এই আর সামনে আরো অনেকগুলো আছে যেগুলো আমি করতেছি অ্যানালাইসিস। এইগুলো নিয়ে ডিটেলস ওনাদেরও ফিডব্যাক আপনারা একসময় পাবেন, জানতে পারবেন। আসলে আমি যে মানুষগুলোকে অনেককে আমি চিনতাম না, ওনাদের হ্যান্ডরাইটিং গুলো, ওনারা পার্সোনালিটি আসলে কতটুকু বলা গেছে ওনাদের আমাদের সাইকোলজিতে একটা শব্দ আছে, রিয়েল সেলফ, আইডিয়াল সেলফ। আমি রিয়েল সেলফ, আমি নিজেকে ভিতরে কেমন, এটা হচ্ছে আসলে অনেক সময় বোঝা যায় না। আইডিয়ালস আমরা অন্য কাছে অনেক রকম প্রকাশ করি, কিন্তু আপনার হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস দ্বারা, গ্রাফোলজি দ্বারা আপনার যে রিয়েল সেলফ ওইটাকেও একদম খুব ইজিলি বোঝা যায়। এর পরবর্তীতে হচ্ছে যে এক প্রজেক্টিভ টেস্ট নিয়ে কথা বলি। এখানে ম্যাক্সিমাম তো সাইকোলজি ডিপার্টমেন্টের, আমাদের সাইকোলজিতে আমরা অনেকগুলো টেস্ট, পার্সোনালিটি টেস্ট, অনেক টেস্ট পড়া হয়েছে। এর মধ্যে একটা প্রজেক্টিভ টেস্ট ছিল, যেখানের মধ্যে আমরা মূলত হচ্ছে এই প্রজেক্টিভ টেস্ট বলতে 2 ধরনের টেস্টে পড়ছিলাম। রোশাক ইনভলভ টেস্ট, যেটা হচ্ছে কালিদ রিলেটেড, আর একটা হচ্ছে যে টিএটি থ্যামাটিক, যে একটা টেস্ট ছিল যেটা ছবির মাধ্যমে কাজ করা হতো। এছাড়া আসলে আমি নিজেও পড়েছিলাম থার্ড ইয়ারে, এই এত আর বেশি আরো অন্য যেগুলো ছিল যে এত জানতাম না। কিন্তু গ্রাফোলজি হচ্ছে একটা প্রজেক্টিভ টেস্ট, আর প্রজেক্টিভ টেস্ট নিয়ে সামনে নেক্সট আরেকটা হচ্ছে আগামী মাসের প্রথম দিকে এই হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এবং হচ্ছে প্রজেক্টিভ টেস্ট এবং সাইকোলজিস্টরা কিভাবে কুইকলি আমি যে কথাগুলো বললাম আমরা আইডেন্টিফাই করি, এই গ্রাফোলজি ইউজ করার কারণে সাইকোলজিস্টে কিভাবে হেল্প হচ্ছে, এই রিলেটেড হবে নেক্সট ইনশাল্লাহ আরেকটা ওয়েবিনার থাকবে আগামী মাসে। এবার আরেকটা আসি ব্যাকগ্রাউন্ড বলার আগে হচ্ছে আমি একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি ইন্ডিয়াতে 2টা প্রতিষ্ঠানে হচ্ছে 3জন সুপারভাইজার ট্রেনারের কাছে শিখেছি বা শিখছি। এর পরবর্তীতে বাইরে কান্ট্রিতে কয়েকটা অনলাইনে শিখতেছি। ওখানে ওনারা কেউ এই পর্যন্ত হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে বা হিস্ট্রি নিয়ে এত বেশি আমাদের টাইম ওয়েস্ট করে নাই, মানে ধরতে গেলে টাচে করে নাই। আমাদের বাংলাদেশের স্টাডির মধ্যে আমরা যখন কোনো কিছু পড়ি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়তে পড়তে শেষ, কিন্তু অ্যাপ্লাইডটাই জানা হয় না। এখন আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য আসলে এটা আমি নিজে এই অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে 1622 সালে ইটালিয়ান যে একজন ডক্টর, উনি প্রথম একটা বই বাহির করছেন যেটা প্রিন্টেড বই, হাউ টু রিকগনাইজ ফ্রম এ লেটার দ্য নেচার অ্যান্ড কোয়ালিটি অফ এ রাইটার। এটা লেখার মাধ্যমে তখনই আসলে হ্যান্ড রাইটিং নিয়ে হচ্ছে একদম রিকগনাইজ ভাবে কাজ করা শুরু হয়েছে। এর পরবর্তীতে হচ্ছে আপনার আরেকজন হচ্ছে যিনি গ্রাফোলজি শব্দটাকে আবিষ্কার করছেন, ম্যাককন কয়েন্স, উনি হচ্ছে গ্রাফোলজিটা নিয়ে আসছে এবং গ্রাফো মিনস টু রাইট অর আই রাইট, আর লোগোস মিন হচ্ছে থিওরি। উনি এইভাবে হচ্ছে এটাকে ভাগ করছেন। আর আরেকজন এই চাইল্ড সাইকোলজিস্ট, উনি 1895 সালে এই কথাটা বলছেন যে গ্রাফোলজিটা হচ্ছে আমরা যা লিখি এটা আমাদের ব্রেনের মাধ্যমে ম্যানিপুলেট হয়, এটা আমাদের আঙ্গুল দ্বারা ম্যানিপুলেট না। আর এটা অর্থাৎ এটা একটা যে ব্রেন রাইটিং, এই কথাটা বলছেন। এর পরবর্তীতে 1923 সালের দিকে অনেকগুলো, যাকে হচ্ছে ফাদার অফ মডার্ন সাইকোলজি বলা হয়, উনি ডক্টর ডক্টর কালগিস, উনি প্রথম হচ্ছে হ্যান্ড রাইটিং অ্যান্ড ক্যারেক্টার এই বিষয়টা পাবলিশ করেন, অর্থাৎ বই পরে, যার কারণে এটা নিয়ে অনেক কাজ করেন। এরপর অনেকগুলো বই বাইরে হয়েছে, যেমন গ্রাফোলজি অ্যান্ড এভরিম্যান, হ্যান্ড রাইটিং অ্যান্ড ম্যারেজ, এরকম অনেকগুলো বই বাইরে হওয়ার পরে এই জিনিসটা আরো বেশি এই মানুষের সামনে চলে আসছে। আর এই রেফারেন্সটা হচ্ছে বিগ বলতে ব্রিটিশ ইনস্টিটিউট ফর গ্রাফোলজিস্ট, ওখান থেকে নেওয়া। এখন আসি হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস কি।
আমাদের হ্যান্ডরাইটিং অ্যানালাইসিসটা হচ্ছে নন মুভমেন্ট গ্রাফিক ফরমেশন, অর্থাৎ একটা জিনিস লিখে ফেলে সেটা তো ওই জায়গায় স্থির আছে, ওইটাকে আপনি অ্যানালাইসিস করা। আর আমাদের মনে যে কি ক্রিয়েট হইলো সেই জিনিসটা হচ্ছে আইডেন্টিফাই করা। এর পরবর্তীতে হচ্ছে ইভ্যালুয়েট করা পার্সোনালিটিকে, কি জন্য করা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি। অনেকের হচ্ছে এই প্রবলেম সলভিং টলারেন্স লেভেল বা হচ্ছে এনার্জি লেভেল, অনেক কিছু আছে, এগুলো কি রকম আছে এই জিনিসটাও বাইর করা যায়। বা অন্যের সাথে টিম ওয়ার্ক বলতে আমি অন্যের সাথে কিভাবে কমিউনিকেট করি, অন্যকে আমি টলারেন্স করতে পারি কিনা, বা কারোর প্রতি আমার খারাপ ধারণা আছে কিনা, এগুলো হচ্ছে যে হ্যান্ডরাইটিং এর মাধ্যমে আমরা বাইর করতে পারবো। এরপরে স্ট্রেস সিচুয়েশন একজন মানুষ কি কারণে, কেউ কেউ লাইফে থাকে খুব আনরিয়েলিস্টিক গোল সেট আপ করে, কেউ থাকে হচ্ছে আপনার এই কোনো লিমিট রাখে না, লিমিট ব্রেক করায়। এই এই জাতীয় এরকম অনেকগুলোকে যারা স্ট্রেসের মধ্যে পড়ে, স্ট্রেস কেন পড়তেছে ওই সিচুয়েশন গুলো আমরা জানতে পারি হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এর মাধ্যমে। আর হ্যান্ডরাইটিং অ্যানালাইসিসটা হচ্ছে ইভ্যালুয়েট করে অ্যাকুরেট ক্যারেক্টার পিকচার অফ দ্য রাইটার একদম ফুল পিকচারটা। আর একটা হচ্ছে আমরা সাধারণত সেলফ অ্যাওয়ার না, আমরা নিজেদের সম্পর্কে অনেক কিছু জানি না, আমরা আসলে কেমন, আমি কি রকম, বা কার সাথে আমার সম্পর্ক, এই অন্যের সাথে আমার রিলেশনশিপ, কমিউনিকেশন স্কিল, বা আমার প্রিভিয়াস আমার কোনো সমস্যা আমি এখনো নিজের মধ্যে ধারণ করতেছি কিনা, মা বাবার সাথে সম্পর্ক, এগুলো আমরা নিজের সম্পর্কে সেলফ অ্যাওয়ার যা বোঝায় আমরা অনেক সময় জানি না। এই আপনার হ্যান্ডরাইটিং আপনার নিজের সম্পর্কে এবং আদার্স পিপলদের সম্পর্ক জানতে সাহায্য করবে। আর এটা পার্সন সোশ্যাল লাইফ, সেই সোশ্যাল লাইফে কেমন, মানুষের সামনে প্রকাশে কেমন আচরণ করে, ইন্টারনালি সে কেমন আচরণ করে, এই জিনিসগুলো হ্যান্ডরাইটিং মাধ্যমে বোঝা যায়। কারো থিঙ্কিং স্টাইল কেমন, কেউ আছে খুব হাই লেভেলে স্পিরিচুয়াল বা খুব ইন্টেলেকচুয়াল থিঙ্কিং করতে ভালো লাগে, কারো হচ্ছে এগুলো করতে পছন্দ হয় না, এই জিনিসগুলো তার থিঙ্কিং স্টাইল, বা সে কি ধরনের থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং গুলো নাকি নেগেটিভ, বা হচ্ছে রিয়েলিস্টিক থিঙ্কিং, এই জিনিসটাও আপনি জানতে পারবেন হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এর মাধ্যমে। আপনার পার্সোনালিটি স্ট্রেংথ, কেউ আছে এই তার ক্যারেক্টারগত ভাবে হচ্ছে আপনার অনেকগুলো, সে অনেক দুর্বল, দুর্বল বলতে হচ্ছে এখানে আপনার অন্যের সাথে কমিউনিকেশন বুঝাতে পারেন, বা ইজিলি সে কাউকে ট্রাস্ট করতে পারে না, অথবা সেই রিলেশনশিপ, বললাম রিলেশনশিপে সে অন্যের সাথে বেশি এই কারো প্রতি যে সন্তুষ্ট থাকা, অথবা তার সাথে হচ্ছে তাকে নিয়ে মেনে চলা, এই বা টলারেন্স করে কেটে যাওয়া, ওইরকম অনেক পারে না তারা। কেউ আছে মুভ এই সুইচ করে একজন থেকে আরেকজনের দিকে চলে যায়। এই যে অনেকগুলো পার্সোনালিটির আপনার উইকনেস এবং স্ট্রেংথ যেগুলো আছে এগুলো বলা যায়। আর ইমোশনাল কন্ট্রোল, কে কতটুকু ইমোশনাল, অনেকে আছে খুব মারাত্মক ইমোশনাল, যেটা আমরা মুড সুইঙ্গার বলি, কাদের অনেকে আছে খুব বেশি মুড সুইং করে, কেউ আছে ইমোশন শো করে না। এখন কার ইমোশনাল অবস্থা কি রকম, ওই জিনিসটা আমরা হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস এর মাধ্যমে জানতে পারবো। আর হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস 9 ঘন্টা, অর্থাৎ আমরা এটাতে কি কি করতে পারবো না। আমরা কারো ভাগ্য বলে দিতে পারবো না, আপনার ভাগ্য এটা, তার বর্তমান তার কি যোগ্যতা আছে অযোগ্যতা আছে ওইটা বলা যাবে, কিন্তু ভাগ্য বলা যায় না। আর প্রেডিক্ট দ্য ফিউচার, কখনো ফিউচারকে বলা যাবে না। আপনার বর্তমানে এখন আজকে যে আছে, আগামী 6 মাসের মধ্যে আপনার অনেক পরিবর্তন হবে, যেটা আপনার হ্যান্ড রাইটিং এর মাধ্যমে প্রকাশ পাবে। যদি আপনার কাছে মনে হবে কোনো চেঞ্জই না, কিন্তু অ্যানালাইসিস যিনি করে উনি চেঞ্জ গুলো হচ্ছে যে ধরতে পারবেন। আজকে এই জন্য হ্যান্ডরাইটিং হচ্ছে আপনার বর্তমান সময়, অতীত থেকে বর্তমান, নট ফিউচার। আপনার ফিউচার প্রেডিক্ট করে না, তবে আপনি সাকসেস বা আনসাকসেস কিনা ওইটা এই নিয়ে কাজ করতে পারে। যারা সাকসেসফুল ম্যান হয় ওদের কি ধরনের ক্যারেক্টার থাকে, আর যারা হচ্ছে আনসাকসেস হয় আপনার ওই ক্যারেক্টার গুলো দিয়ে হচ্ছে আপনাকে বোঝা যাচ্ছে সাকসেস এবং আনসাকসেসটা বলা যাবে। আর আপনার হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস করে ওয়ার্ক প্লেসে যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ করবেন এমনটা না, এটা আপনার সকল প্রবলেম সলভ করতে পারবেন না। এরপর আপনি কোন একটা হ্যান্ড রাইটিং দিয়ে দিলে, এখন দিয়ে বললেন এটা ছেলে না মেয়ে, ওইটা আইডেন্টিফাই করা যাবে না। হ্যান্ড রাইটিং দিয়ে ছেলে মেয়ে আইডেন্টিফাই করা যায় না। অথবা সে কোন জাতি, সে কি বাংলাদেশি না বিদেশি না ইন্ডিয়ান না আমেরিকান, এটাও বোঝা যাবে না। আবার হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এটা নয় যে অন্যের প্রাইভেসিকে ব্রেক করে অন্যের ক্ষতি করা, এই জিনিসটাও না। আর হ্যান্ডরাইটিং হচ্ছে এটাও বোঝা, হ্যান্ডরাইটিং দেখে এটাও বলা যায় না সে হাত দিয়ে লিখেছে নাকি মুখ দিয়ে লিখেছে নাকি পা দিয়ে লিখেছে, অর্থাৎ আপনি কোন অঙ্গ দিয়ে লিখেছেন সেটা
বোঝা যায় না হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করে। আপনার রিলিজিয়ন কোন রিলিজিয়ন, আপনি এই মুসলিম না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান বা আপনি ধর্ম বিশ্বাস করেন, এগুলো নিয়ে হচ্ছে হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস দিয়ে বোঝা যায় না। তবে আপনি খুব রিলিজিয়াস কিনা ওইটা বোঝা যায়। তবে রিলিজিয়ন আপনার ধর্ম কি ওইটা বোঝা যায় না। আপনার এজটাও বোঝা যাবে না হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করে। এবার আমি একটু স্ক্রিনে শেয়ার করি। এতটুক তো কথা শুনলাম আমি, একটু আপনার অনেকক্ষণ আমি বললাম, এবার আপনারা একটু বলেন এই যারা সাইকোলজি নিয়ে কাজ করতেছেন আপনাদের মতে হ্যান্ডরাইটিং হচ্ছে আমাদের সাইকোলজি ক্ষেত্রে বা কাউন্সিলিং ক্ষেত্রে কি কি হেল্প করতে পারে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলো। যে আমি এটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমরা তো ভবিষ্যতে যারা আমাদের ব্যাকগ্রাউন্ড সাইকোলজি তারা অনেকে কাউন্সিলর, অনেকে থেরাপিস্ট, বিভিন্ন রকম এই প্রফেশনে যাবে। হুম। তো আমরা জানতে পারলাম যে আমরা ভবিষ্যৎ বলতে পারবো না, কিন্তু পাস্ট কি বলা যাবে হ্যাঁ অবশ্যই, তার এখান থেকে? ফার্স্টার হচ্ছে হ্যাঁ, এটাই আমার পয়েন্ট। যদি ভবিষ্যৎ বলতে না পারি তাহলে পাস্ট তো অটোমেটিক্যালি যদি বলা যায় তাহলে এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে অ্যাজ আ সাইকোলজিস্ট। হুম। আর অন্যদের কি হবে না, আমরা হচ্ছে বা অনুমান করে বলে আসলে আমাদের সাইকোলজি কি কি গ্রাফোলজি আমরা যদি জানি বা আমি নিজেও যদি একজন গ্রাফোলজিস্ট হই আমার কি কি হেল্প হবে, কিছু তো বেসিক আলোচনা করা হলো। এই যে একজন সাইকোথেরাপিস্ট হিসেবে এটা বুঝতে পারছি যে যে অ্যানালাইসিস গুলো করে আমাদের 2-3 দিন সময় লেগে যায় তার পার্সোনালিটি বুঝতে, তার ফিউচার মানে পাস্ট বুঝতে। সেটা হয়তো তাকে আমি খুব শর্ট অফ ওয়েতে আমি তাকে তৎক্ষণাৎ ভাবে আমি একটা কিছু একটা স্ট্রাকচার তার সম্বন্ধে দাঁড় করে ফেলতে পারি। দেন আমি তাকে অ্যানালাইসিস করতে পারি যে হ্যাঁ সে ঠিক আছে কিনা, সে ঠিক বলছে কিনা। আমি যেটা তার দেখে যেটা আমি গেস করছি, আমার ম্যানেজ আমার আমার মেজারমেন্ট গুলো এজ এ সাইকোথেরাপিস্ট হিসেবে মেজারমেন্ট গুলো ঠিক আছে কিনা, ওইটা আমাদেরকে খুব হেল্প করবে। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো বলছেন এবং সব অ্যাকুরেট বলছেন, অসুবিধা না, আমরা দেখবো সবকিছু। অন্যরা একটু যদি শেয়ার করতেন। ভাই আমার মনে হয় আমি একটু সিবিটি বা অন্য জায়গা থেকে অন্যান্য সাইকোথেরাপিতে যে পার্সোনাল ডায়েরি লিখতে দেয়, সেই ডায়েরিগুলো যখন নিয়ে এসে সাইকোলজিস্টকে বা থেরাপিস্টকে দেখানো হয় তখন ওনারা কিন্তু দেখে খুব মানে অ্যাসেসমেন্টের জন্য কম সময়ে নিতে পারবে। যেখানে দেখা যায় 4টা 5টা 6টা সেশন চলে যেত, সেখানে ক্লায়েন্টদের জন্য তো এটা অনেক সময় এক্সপেন্সিভ হয়ে যায়। সেক্ষেত্রে ক্লায়েন্টদের এক্সপেন্সটা কমে যাবে, কারণ সাইকোলজিস্ট খুব কম সময়ের মধ্যে অ্যাসেসমেন্ট করে ফেলতে পারবে। ওকে, একটা জিনিস বলে রাখি, আমাদের কাছে অনেকের কাছে মনে হয় কি এই গ্রাফোলজিস্ট মিনস তার লেখাটা পড়া, অর্থাৎ সে কি লিখেছে। হ্যাঁ, ওখানে আসলে আমাদের লেখাটা পড়া লাগে না। সাপোজ হচ্ছে একটা জিনিস লেখা যেখানে তোমার নিজের কোনো ইনফরমেশন নাই, অর্থাৎ অনেক রং ইনফরমেশন দিলে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা ওখানে লেখা পড়ে প্রেডিকশন করব না, আমাদের মেজারমেন্ট আছে, তোমার অনেকগুলো কানেকশন আছে, ওগুলো দেখা হয়। আর যেটা হচ্ছে আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি পুলিশের যারা ভাইয়ারা যারা ভার্সিটি থেকে জব পাইছে ইনভেস্টিগেশন করে ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম ভাই আপনারা তো হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করেন, আপনারা কি কি করেন। ও সরি ভাইয়া, আপনি মিউট হয়ে গেছেন। মিরাজ ভাই। হ্যাঁ ওকে, এই আমার যে ভাইয়ারা ওনারা পুলিশের ডিপার্টমেন্টে আছেন, ইনভেস্টিগেশন করেন, ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করেন। বাংলাদেশে আসলে তো ফরেনসিক সাইকোলজি আছে, যে কি পরিমাণ আপডেট বা গ্রাফোলজি ব্যবহার করে ওটা আমার জানা নাই। তবে ওই যে ভাইয়ারা এসআই উনি এতটুকু শেয়ার করছেন, ওনারা হচ্ছে একটা হ্যান্ডরাইটিং দেখে কতটুকু কাটাকাটি আছে ওইটা দেখেন, আর ওইটা দেখে একটা প্রেডিকশন করেন। একজন মানুষ অনেস্ট না ডিসঅনেস্ট ওইটা দেখার জন্য হচ্ছে 4 থেকে 5টা ডাইমেনশন আছে। ওই ডাইমেনশনের মধ্যে হচ্ছে ওনারা একটা ডাইমেনশন হচ্ছে এই ইউজ করতেছে, কিন্তু অন্যগুলো দেখতেছে না, বা হোল একদম এই হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস দেখতেছে না। আর আরেকটা জিনিস হচ্ছে ওনারা লেখাটা পড়ে একটা প্রেডিকশন করতে পারছে। লেখাটা পড়ে হচ্ছে এটা বায়াসনেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাপোজ আমি হচ্ছে একজন ধরলাম হচ্ছে ডিসঅনেস্ট একজন ব্যক্তি, সে নিজেকে লেখার মধ্যে অনেক অনেস্ট, অনেক ভালো গুণ দেখে, আমি যদি এটা দিয়ে প্রেডিক্ট করতে চাই তাহলে নিচ্ছি। এখানে গ্রাফোলজি কিন্তু প্রেডিকশন না, গ্রাফোলজি হচ্ছে হ্যান্ডরাইটিং দেখে তার পার্সোনালিটি বলে দেওয়া, এটা প্রেডিকশনের সাথে মানে আমার তার ফিউচার ট্রেডিং বলা বা তার লেখা দিলে আমি কোনো কিছু বললাম এমনটা নয়। ওকে, আর কেউ শেয়ার করবেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই আমার একটা মানে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এরকম, আমি যে চাইল্ড সাইকোলজিস্ট, হুম। তো হচ্ছে মানে বাচ্চাদের হ্যান্ডরাইটিং দেখে কি মানে কোনো কিছু বোঝা বা অ্যানালাইসিস করার এখানে কি? হচ্ছে আমাদের কমন কনসেপ্টটা হচ্ছে বাচ্চাদের এই 14-15 বছর বা 13, মোট মিলি 13-14 বছর নিচের এই বাচ্চাদের হচ্ছে হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করা হয় না। আমরা ট্রাই করি 16 বছর বা এরকম, যারা অ্যাডোলেসেন্স বা অ্যাডাল্ট পিরিয়ডে চলে গেছে। এটার ব্যাখ্যাটা হচ্ছে আমরা সাইকোলজিস্ট হওয়ার কারণে ইজিলি বুঝতে পারবো। আমাদের হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগে, আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। আমার এই 12-13 বছর মধ্যে একজনের ফুল পার্সোনালিটি ফুল ডেভেলপ করে নাই, তার কিন্তু 16 বা 18 বছরের প্রয়োজন পড়ে যায় আমাদের হ্যাঁ, অনেক। সাধারণত 18 বছর হ্যাঁ, পরে গিয়ে। এখন ওরা তো এখনো ডেভেলপমেন্ট স্টেজে আছে, ওর পার্সোনালিটি এখনো ফুল ডেভেলপড হয় না, বা এরপরও তো হবে কিন্তু একটা স্টেজের পর্যন্ত যায় না, এই জন্য ওদেরটা হচ্ছে দেখে অ্যাকুরেট অ্যানালাইসিস করা যায় না। আর আরেকটা জিনিস হচ্ছে বাট চাইল্ডের ক্ষেত্রে আপনার গ্রাফোলজি অনেক বড় কাজ করবে। কাজটা হচ্ছে আমরা ছোটবেলায় স্কুলে যে সিগনেচারটা দিয়ে দিই, ওই সিগনেচারটা আমরা সবসময় মেনটেন করার ট্রাই করি। সিগনেচারটা হচ্ছে আমি আমি কিভাবে হচ্ছে অন্যের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করব, এবং এখানে তার অনেক কিছু আছে কেউ নিজের লাইফে অনেক হার্ম করে, ওগুলো আইডেন্টিফাই করা যায়। আমার যদি ওই স্ট্রেস গুলো বা ওই জিনিসগুলো থাকে, এগুলোকে আমার অ্যাভয়েড করতে হবে। এই জন্য আমরা যখন লাইফে স্কুল লাইফে কোনো আমার নিজের সিগনেচারটা দিব, তখন কয়েকটা জিনিস একজন যারা গ্রাফোলজিস্ট ওদেরকে দেখানোই বেস্ট, কারণ আমরা আমাদের রাইটিংটাকে চেঞ্জ করি না। আমি নিজের এক্সপেরিয়েন্সটাই শেয়ার করি। আমি স্কুল লাইফে যখন আমার সিগনেচারটা দিয়েছিলাম, তখন আমি বাংলাতে দিয়েছি। আমি এখন পর্যন্ত আমার সব কাজে বাংলাতে সিগনেচার। আমি হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করতে গেছি, আমার সুপারভাইজারকে বলছে, দেখো তোমার এটার মিনিংটা হচ্ছে তুমি কালচারাল, অর্থাৎ তুমি তো আমার জাতি স্বজাতিকে হচ্ছে যে খুব মেনটেন, এদেরকে বিলিভ করো বা এগুলো রুলস রেগুলেশন গুলো ফলো করো। আমি সাথে সাথে মানে রিজেক্ট করে দিছি। একজনের সাউন্ড আসতেছে, সুজন বা আপনি যদি মিউট করে দিতেন। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। তো আচ্ছা, আমি যে চাইল্ড সাইকোলজিস্ট শাহিন আক্তার আপা, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আপনার ব্যাপারে? হ্যাঁ ভাইয়া, বলতে পারেন। আমি কোনো একটা সময় আমার সাইকোথেরাপি কোনো একটা ক্লাসে আমার কোনো একটা স্যার বলেছিলেন যে হ্যান্ড রাইটিংটা আসলে বাচ্চাদের হ্যান্ড রাইটিং দেখে আসলে ওটা মানে কোনো একটা থেরাপি পড়াতে গিয়ে উনি বলছিলেন যে যেসব বাচ্চারা একটু বেশি চঞ্চল এবং খেলায় বেশি মনোযোগী, খুব ক্রিয়েটিভ এবং সে খুব অস্থির, তারা খুব চায় যে আমি খুব তাড়াতাড়ি কোনো মানে মানে আমরা তো ধরেন 3-4 বছরের বাচ্চাকে তো ওই তখন থেকেই তো লেখা শেখানো শুরু করি। তো ওই বেসিক জায়গাটা যদি ও খুব মানে অ্যাডাপ্ট করতে পারে যে আমি কিভাবে, কারণ ওরা তো নিজ থেকে লিখতে পারে না, ওদেরকে তো আমরা হাত দিয়ে ধরে তারপর লিখিয়ে দিই। হুম হুম। তো ওই সময়টাতে যদি সে স্থির থাকে, তার ব্রেন যদি মানে আমরা যে মানে আমাদের ওই কথাটা কি বলা যায় যে সে যদি একটু স্থিরপনা হয় এবং সে যদি শেখার কোনো কিছু থাকে, তাহলে কিন্তু সে খুব মানে ধরে ধরে শিখবে এবং তাদের হ্যান্ড রাইটিং গুলো খুব সুন্দর হয়। আর যারা একটু ক্রিয়েটিভ, যারা একটু চঞ্চল, যারা হচ্ছে একটু মানে আমি একটা কিছু করতে চাই, হ্যাঁ, এই পেজটা কোনো রকমে শেষ করে ফেলতে পারলেই হলো, তারপর তো আমি ওই যে ওই কাজটা করব, আমি এটা খেলনা খুলবো, আমি একটা নতুন খেলনা আসছে বা আমি একটু কালার করব, তো ওই দিকে যাদের মেন্টালিটি থাকে ক্রিয়েটিভিটির দিকে, তাদেরকে একটু কষ্ট হয় মানে সুন্দর করে হাতের লেখা লেখাতে। আর ভাই যারা একটু যে আমি অবিডিয়েন্ট একটু টাইপের হয়, আমি একটু তারা হয়তো খুব, আমি ঠিক এখন এখন মিরাজ ভাই বলতে পারেন আপনি। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন, গ্রাফোলজি কিন্তু আপনার হাতের লেখা সুন্দর করা না, হ্যান্ড রাইটিং সুন্দর করা অন্য বিষয়। গ্রাফোলজির সাথে হাতের লেখা সুন্দর করা বিষয় না, আপনার পার্সোনালিটি সেন্সের সাথে কানেকশন। হ্যান্ড রাইটিং সুন্দর করা এক জিনিস, গ্রাফোলজির বিষয়গুলো আরেক জিনিস। আমি যে জিনিসটা ছিলাম, আমার হ্যান্ড রাইটিং যখন আমার সুপারভাইজার কথা বলছে, আমি বিলিভ করি না, কারণ আমি জানি আমি খুব রিবিলিয়াস। আমি হচ্ছে বাঙালি বা যেভাবে চিন্তা করে আমি ওইভাবে চিন্তা করি না, আমি অনেকভাবে অন্যভাবে চিন্তা করি। আমার কনসাস লেভেলে আমি নিজের সম্পর্কে যতটুকু জানি সাইকোলজি। পরবর্তীতে উনি বলছেন, দেখো এটা হচ্ছে তোমার আনকনসাস মাইন্ডে, অর্থাৎ যেটা তুমি নয়তো এখন পর্যন্ত তুমি এক্সপ্লোর করো না। পরবর্তীতে দেখো, তুমি খেয়াল করে দেখো, আহ, শরীফ ভাই আপনি একটু যদি মিউট করতেন। হ্যাঁ, হ্যাঁ, sure. এই ওখানে বলতে উনি বলা হয়েছে, বলতেছে তুমি যদি খেয়াল করে দেখো তোমার একদম জাতি বলো বা তোমার পিছনে কিছু রুলস রেগুলেশন তুমি সেই লেভেলে মেনটেন করো। পরবর্তীতে আমি আসলে খেয়াল করে দেখলাম, হুম,
আমি খুব মডার্ন জগতের সাথে চলি, কিন্তু আমি রিলিজিয়াস গুলো ট্রাই করি বানার জন্য, যেটা হচ্ছে আমার হচ্ছে আসলে যায় না ক্যারেক্টারের সাথে। আমি যে পরিবেশের সাথে মিশে আবার রিলিজিয়ান পরবর্তীতে বুঝতে পারলাম এটা আমার হচ্ছে ওই জায়গা থেকে কানেকশন। আমি ওই কিছু যেটা আমি জাতিগত বা কোনো কিছু, ধরেন আমি নিজেকে মুসলিম বা একটু বড় থেকে ধর্মিক ফ্যামিলি থেকে ওঠার কারণে ওই জিনিসগুলো আমার এখনো যে আমি মেনটেন করতেছি, যেটা আমার হ্যান্ড রাইটিং এর মাধ্যমে আমি এই কয়দিন আগে এক্সপ্লোর করতে পারছি। আমি কিন্তু আগে জানতাম না যে আমি স্বজাতি এগুলোর প্রতি কখনো আপনার হচ্ছে রুলস রেগুলেশন বা এগুলোকে আমি ফলো করি। ওকে, আমরা প্রেজেন্টেশনে চলে যাই। আচ্ছা, ফাহিমুল হক হাত তুলেছিল মনে হয়, কিছু বলতে চাচ্ছিল। হ্যাঁ ফাহিম, থ্যাংক ইউ সো মাচ সুযোগটা দেওয়ার জন্য। বলো বন্ধু। আমার কোশ্চেন ছিল, আমি তো সাইকোলজির কেউ না, আমি কি চাইলে এই ধরনের কোনো কোর্স করতে পারবো কিনা? হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সারও দেবে আমাদের করতে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমাদের এটার জানা আছে। হ্যাঁ কোশ্চেন পর্ব আছে, কোশ্চেন পর্ব আমরা এটারও আমাদের অ্যান্সারের উত্তরের ব্যবস্থা করা হয়েছে, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো মাত্র আসলাম, তো আমি আসলে তেমন কিছু পেলাম না, বুঝি নাই যে গ্রাফোলজি কি, এটা আসলে কি, এটা যদি আবার একটু রিপ্লাই করেন ভালো হয়। হ্যাঁ, আমি একটু গ্রাফোলজি হচ্ছে আপনার হাতের লেখা দেখে মানুষের পার্সোনালিটি, ইমোশন, ক্যারেক্টার, মুড এই জিনিসগুলো জানা যায়। আর এইটার হচ্ছে ভিডিওটা আমি আমার ইউটিউব লিংকে বিডি ফাইন্ড কেয়ারে দিয়ে দিব, আপনি ওখান থেকে ইনশাল্লাহ দেখতে পান। আমাদের প্রায় বেশ অর্ধেক শেষ তো, এখন ব্যাকে যাওয়া একটু কষ্ট হবে। আচ্ছা ভাই, সমস্যা নেই। ওকে, এবার হচ্ছে আমরা যদি গ্রাফোলজি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টে কিভাবে সাহায্য করবে, সাহায্য করবে হচ্ছে আমাদের আনকনসিয়াস মাইন্ডের অনেক মেকানিজম গুলো হচ্ছে আমার হ্যান্ড রাইটিং মাধ্যমে হচ্ছে চলে আসবে, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ফিলিং। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পারসেপশন। একজন কিভাবে, আমরা ক্লায়েন্ট অথবা আমি নিজে কিভাবে পারসিভ করি, আদার্সকে কিভাবে দেখি, নিজেকে কিভাবে দেখি, আমার যে পারসেপশনের জায়গাটা আছে আমি এটা খুব ইজিলি গ্রাফোলজির মাধ্যমে বুঝতে পারবো। এরপরও বুঝতে পারবো হচ্ছে আমাদের স্ট্রেংথ, আমার দুর্বলতা কোন জায়গায়, আমার সবল বা আমার স্ট্রেংথ গুলো কোন জায়গায়, নিজে যেগুলো আমি ব্যবহার করতে পারবো, আর উইকনেস গুলো আমি কিভাবে রিমুভ করতে পারবো। আমরা নিজের সম্পর্কে জানলে কিন্তু অনেকটাই চেঞ্জ করতে পারবো। এর পরবর্তীতে হচ্ছে পাস্ট ট্রমা, আমার অতীতে কোনো খুব কষ্টের ঘটনা যেগুলো আছে, এগুলো ঘটনা কি সেটা জানা যাবে না, বাট আমি আমার ঘটনাগুলো এখনো ক্যারি করতেছি কিনা বা এগুলো আমাকে এখনো প্রভাবিত করতেছে কিনা ওই জিনিসটা বোঝা যাবে। আমার অনেকে হচ্ছে লাইফে অনেক কষ্টের জিনিস, কিন্তু সেটা তার সাইকোলজিক্যাল ভাবে হেলদি হওয়ার কারণে, যা আনকনসিয়াস মাইন্ডে বা অন্য কোথাও থাকে না, তাকে এরকম ট্রিগার করতেছে না কোনো ব্যাড আচরণ বা অন্য কোনো কিছু করার জন্য। আবার কেউ এই কষ্টের জিনিসগুলো এখনো সে বহন করে যাচ্ছে, কিন্তু কাউকে বলতেছে না। আমরা কাউন্সিলিং সেশন এগুলো অনেক বেশি দেখি, যেটা আমাদের কাছে প্রথম শেয়ার করে, কিন্তু আমরা কখনো তার সাথে এরকম কথা না বলো, তার হ্যান্ড রাইটিং দেখে হচ্ছে বুঝতে পারবো আসলে সে পাস্টের কোনো কষ্টের জিনিসগুলো সে ক্যারি করতেছে কিনা। এর পরবর্তীতে আবার এটা আরেকটা জিনিস দেখা যাবে, তার মা বাবার দ্বারা, মার দ্বারা বেশি প্রভাবিত নাকি বাবার দ্বারা প্রভাবিত, নাকি হচ্ছে ওদের সাথে তার সম্পর্ক গুলো কেমন, ডিস্টেন্স, মেন্টালি তার ডিস্টেন্স কেমন, এবং সে ওনাদেরকে কিভাবে দেখে, সেই জিনিসগুলো হচ্ছে বুঝতে পারবে। এরপর প্যারেন্টাল ফিগার, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই বলি। আমার হচ্ছে আমার সব হ্যান্ড রাইটিং তো আমি নিজে এখন অ্যানালাইসিস করি। আমার 3 মাস আগে, 4 মাস আগে হচ্ছে আমি হ্যান্ড রাইটিং আর বর্তমানে হ্যান্ড রাইটিং দেখলাম। আমার বর্তমানে হ্যান্ড রাইটিং এর প্যারেন্টাল ফিগারের মধ্যে একজন প্রতি আমার মেন্টালি নট সরাসরি আমি কোনো কাউকে অ্যাকসেপ্ট করি না, মেন্টালি হচ্ছে আমি দেখলাম আমার হ্যান্ড রাইটিং এর মধ্যে হচ্ছে একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে, আমি অবাক হয়ে গেলাম। পরবর্তী দেখলাম হ্যাঁ, রিসেন্ট যে কোনো একটা ইভেন্ট হয়েছিল, যার কারণে আমি ইন্টারনালি আসলে মনে একটু হালকা কষ্ট পেয়েছি, কিন্তু যেটা আমার সাবকনসিয়াস মাইন্ডে যে চলে গিয়ে এতদিন ইনফেক্ট করতেছে, আমি হ্যান্ড রাইটিং না দেখলে কখনো মনে করতাম না। এটা আসলে আমি নিজেই তার প্রমাণ, আমি মনে করবো না এটা বইয়ের পড়া, আমি একদম নিজের প্র্যাকটিক্যাল, আমি নিজেই এই জিনিসগুলো ব্যবহার করতেছি, দেখতেছি, যার কারণে আমার গ্রাফোলজি অনেক ভালো লাগে, এবং এটা নিয়ে আমার ইনশাল্লাহ অনেক ভবিষ্যতে প্ল্যান আছে। এর পরবর্তীতে হচ্ছে এক্সট্রিম গ্রাফোলজিটা হচ্ছে আমার সাইকোলজিতে এক্সট্রিমলি হেল্পফুল করে, সেটা হচ্ছে আমার থেরাপিউটিক গোল এবং কিভাবে ট্রিটমেন্ট করব। এবার আমি তো ইন্টার্ন কাউন্সিলর হিসেবে কাজ করতেছি, আমার এই কাউন্সিলিং করা হয়। আমি আমার কিছু এই ক্লায়েন্টের হচ্ছে প্রথম দিকে যখন প্রথম সেশন আসে, আমি ওই সময় একটা হ্যান্ড রাইটিং স্যাম্পল নিয়ে নিই। এর পরবর্তীতে যেমন আরেক ক্লায়েন্ট সে সুস্থ হয়ে যাওয়ার পরে 12 সেশন পরে আমি হ্যান্ড রাইটিং এনেছি, আমি তার দুইটার মধ্যে পার্থক্য দেখলাম।
এবং হচ্ছে অনেক তার যে প্রবলেম গুলো আছে যে এগুলো রিডিউস হয়েছে, যেটা হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস মাধ্যমে বোঝা গেল। এটা আমার তো নিজের এক্সপিরিয়েন্স, একদম আমি নিলাম। এর পরবর্তী ওখানের মধ্যে একটা জিনিস হচ্ছে অবাক করা বিষয় দেখলাম। প্রথম দিকে আমি যেটা তার 2 মাস আগে নিয়েছিলাম, সেখানের মধ্যে দেখা গেছিল তার বাবার সাথে তার সম্পর্কটা অনেক ভালো, মায়ের সাথে একটু ডিস্টেন্স। বাট পরে আমি 2 মাস পরে যেতে দেখলাম মায়ের সাথে হচ্ছে তার আমি একটা হচ্ছে দেখেন মেন্টালি, আমি মানসিক ভাবে অনেকে একজন আরেকজন অনেক দূরত্ব থাকে, এইগুলো হচ্ছে আইডেন্টিফাই করা যায়। পরে দেখলাম হ্যাঁ একটু মায়ের সাথে হচ্ছে আগে খুব ভালো সম্পর্ক ছিল না, এখন অনেক ভালো হয়ে গেছে, বা হালকা একটু ডিস্টেন্স বেড়ে গেছে। পর আমি জিজ্ঞেস করছি আসলে দেখেন হ্যান্ড রাইটিং তো আপনার এই জিনিসটা বলতেছে, আসলে কি ঠিক কিনা? উনি বলছে হ্যাঁ 100% রাইট। মানে জিনিসগুলো আমাদেরকে অনেক অবাক করে ফেলে, আসলে এত সুন্দরভাবে মানুষকে আইডেন্টিফাই করা যায়। এবার ট্রিটমেন্টের ক্ষেত্রে বলি, আমার কাউন্সিলিং আমি আসলে এই জিনিসটা খুবই আমি ইউজ করি এখন, কারণ আমি ক্লায়েন্টকে খুব কুইকলি অ্যাক্সেস মানে ক্লায়েন্ট সম্পর্কে কুইকলি জানতে পারি। যেমন আমার এক ক্লায়েন্ট ছিল, তার রিলেশনশিপ নিয়ে প্রবলেম নিয়ে আসছে। এখন আমি হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস দেখে হচ্ছে বুঝতে পারছি তার কমিউনিকেশন স্কিলটা কেমন, সে মানুষকে ট্রাস্ট করে কেমন, সে অন্য মানুষের প্রতি সন্তুষ্ট থাকে নাকি সে নিউ জায়গায় যেতে পছন্দ করে। এই জিনিসগুলো আমি খুব ইজিলি বুঝতে পারছি, যেটা হচ্ছে আমার অনেক সেশন লাগতো এবং অনেক ইনফরমেশন গুলো আমি নিজেও জানতে পারতাম না। এবার হচ্ছে যাই আরেকটা বড় জিনিস হচ্ছে ফিল দা গ্যাপ ইন নলেজ। আমি গ্র্যাপোলজি বিষয় নিয়ে হচ্ছে এমন নলেজ পাবো যেটা আদার্স সোর্স দিয়ে হচ্ছে আমি জীবনে পসিবল হবে না। গ্র্যাপোলজি নিয়ে হচ্ছে এই জিনিসটা জানা যায় আমাদের অন্যের সাথে হচ্ছে প্যারেন্টাল এই ম্যারিটাল ক্ষেত্রে কাপলদের মধ্যে হচ্ছে সেক্সুয়াল বিষয় যেগুলো আছে, এখানে প্লেজারের অনেক কিছু থাকে, যেটা হচ্ছে আমাদের যারা ম্যারেজ কাউন্সিলিং কাজ করে ওরা অনেক কিছু এ নিয়ে কাজ করে, যেখানে স্যাটিসফ্যাকশন অনেক কিছু আছে। কিন্তু এই যে কিছু জিনিস আছে আপনার হচ্ছে মানুষ অনেক সময় বলে না, কিন্তু আপনি হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস দেখে এটা ইজিলি বুঝতে পারবেন আপনার ওই ক্ষেত্রে আপনার ম্যারিটাল ইন্টিমেট রিলেশনশিপের মধ্যে আপনার কি অবস্থা। ওই জিনিসটা হচ্ছে বোঝা, যেটা হচ্ছে আমার মনে হয় না অন্য, আমি এই পর্যন্ত জানি না অন্য কোনো অ্যাক্সেস দিয়ে খুব এত ইন্টারনাল বিষয় জানা যায় কিনা কারো থেকে না জিজ্ঞেস করে, কিন্তু আপনার গ্র্যাপোলজির মাধ্যমে এগুলো জানা যায়। এরপরে গ্র্যাপোলজিটা হচ্ছে আপনার যে কিছু রেজাল্ট পেয়েছেন এটা কনফার্মেশনটা দিয়ে দেয়, যেটা আমি তো নিজে বললাম। আমার যে ক্লায়েন্টটা হচ্ছে যে ভালো হয়েছে সে তো নিজে বলছে 12 সেশনের পরে একদম তার অনেক সিভিয়ার প্রবলেম ছিল, এগুলো ভালো হয়ে গেছে। যেটা হচ্ছে আমি তখন হ্যান্ড রাইটিং দেখে তার এটা রিফ্লেক্ট করে আমি একদম পুরো কনফার্ম হয়ে গেছে তার এই প্রবলেম গুলো রিডিউস হয়েছে, এগুলো এখনো আছে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট সম্পর্কে কম্প্রিহেন্সিভ পিকচার দিয়ে দেয় এবং ক্লিনিক্যাল ডাইনামিক আমার যে কাজগুলো করা দরকার ওগুলো সম্পর্কে আমাকে ইজি দেয়। এই যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে একটা রিসার্চ থেকে নেওয়া। উনি হচ্ছে সাউথ আফ্রিকার একজন সাইকোলজিস্ট, এই ওনার হচ্ছে একটা রিসার্চ ছিল, আমি রিসার্চ থেকে হচ্ছে এই পয়েন্ট গুলো নিয়েছি, অর্থাৎ ইউজফুলনেস অফ গ্র্যাপোলজি ইন সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। অর্থাৎ ওনার এটা শুধু কোনো বইয়ে লিখে দিছে এমন না, উনি একটা রিসার্চের ফাইন্ডিং হিসেবে এই জিনিসটা পাইছে। অতএব এটা মানে যা তা বিষয় না। এবার আসি আমরা হচ্ছে গ্র্যাফোলজিরা কি জিনিসগুলো দেখি। আমরা দেখি হচ্ছে মার্জিন, তার হাতে লেখা যে মার্জিন গুলো আছে মার্জিন। এর পরবর্তীতে তার বেস লাইন দেখি। বেস লাইন বলতে হচ্ছে আমরা যে লেখাগুলো সোজা আছে এটাকে বেস লাইন বলা হয়, উপরে নিচে বা কি রকম ওই জিনিসগুলো দেখা হয়। স্ল্যান্ট, স্ল্যান্ট বলতে হচ্ছে লেখার কোন দিকে বাঁকানো, ডানে না বামে বাঁকানো না স্ট্রেট, এই জিনিসগুলো দেখা হয়। সাইজ, হাতের লেখা সাইজ বড় ছোট এগুলো অনেক টাইপ আছে। কোন ক্ষেত্রে কানেকশন, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের কি বা একটা লেটারের সাথে একটা লেটারের কি রকম কানেকশন, ওই জিনিসগুলো দেখা হয়। স্পেসিং, আপনার একটা শব্দ থেকে শব্দ, বাক্য থেকে বাক্যর যে স্পেস থাকে এবং একটা লেটার থেকে লেটারের যে দূরত্ব থাকে দূরত্বগুলো আমরা দেখি। জুন, জুন বলতে হচ্ছে এই আমাদের ইংলিশ আমরা যখন আগে ছোটবেলায় লিখতাম এর উপরে একটা লাইন থাকতো, মধ্যখানে নিচে আমরা এ লিখতাম এফ লিখতাম, এরকম 3টা ভাগ থাকতো। এই জুন হচ্ছে এরকম 3টা ভাগ, অর্থাৎ কোন ক্ষেত্রে আমার লেখাটা কোন দিকে বেশি প্রাধান্য পাচ্ছে, এটারও অনেক ডিটেলস মিনিং আছে। এরপরে প্রেসার, কে কতটুকু প্রেসার দিয়ে লেখেন, এই জিনিসটা দিয়ে অনেক কিছু আইডেন্টিফাই করা হয়, যে প্রেসারটাও দেখা হয়। সিগনেচার, সিগনেচার মোস্ট ইম্পর্টেন্ট। সিগনেচারটা হচ্ছে আমি অন্যের সামনে নিজেকে কিভাবে প্রকাশ করব, ওইটা হচ্ছে সিগনেচারের মাধ্যমে হচ্ছে বোঝা যায়। অতএব সিগনেচার অ্যানালাইসিস করা মাস্ট, কিন্তু শুধু সিগনেচার দিয়ে বোঝা যায় না। অনেকের সামনে অল্প নিজেকে খুব ডিটেলস প্রকাশ করে না, অল্প বিষয় প্রকাশ করে, অ্যাম্বিগুয়াস রাখে।
এই জন্য হচ্ছে ওই মানুষটার সম্পর্কে জানতে হলে তার একটা আইডিয়াল স্যাম্পল লাগবে। আর প্রত্যেকটা লেটার কিভাবে লিখতেছে, এক একটা লেটার হচ্ছে লেখার মধ্যে এক একটা অর্থ বহন করে। এছাড়া আরো আমরা অনেক কিছু দেখা হয় যেগুলো সবকিছু জানা। আমি মূল বিষয়গুলো নিয়ে আসছি, যেমন এই 10টা এগুলো আমরা মাস্ট দেখতে হয়। এর পরবর্তীতে হচ্ছে গ্র্যাফোলজি আমরা কোথায় ব্যবহার করতে পারি। আমরা চাকরির ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, সেটা কর্মচারীর বেস্ট ক্যান্ডিডেট নেওয়ার ক্ষেত্রে আমার হচ্ছে সাপোজ আমি একটা অর্গানাইজেশনে ওই লেভেলের হচ্ছে কর্মচারী দরকার যারা আমার ফিজিক্যাল ওয়ার্ক করবে, যাদের আমার মুভমেন্টের দরকার। আমি যদি এখন এমন কর্মচারী নিয়ে নিই যে হচ্ছে লেজি বলবো না, বাট ফিজিক্যাল মুভমেন্টে তার এত বেশি ইন্টারেস্ট নাই, ওই ক্ষেত্রে তাহলে আমি যদি এই জাতীয় ক্যান্ডিডেট নিয়ে দিচ্ছি সেটাতে আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। এই ক্ষেত্রে মানে আমার পার্সোনাল একজন পার্সনকে বেস্ট ক্যান্ডিডেট একটা চাকরির জন্য কে বেস্ট হবে ওই জিনিসটা আমি গ্র্যাফোলজির মাধ্যমে দেখতে পাবো। এবার ম্যানেজমেন্ট সিলেকশন, কাকে দিয়ে আমি কোন ম্যানেজমেন্ট, সাপোজ হচ্ছে কেউ অন্যের সাথে ভালো মতন কমিউনিকেশন করতে পারে না, বা তার অন্যের সাথে সে পাবলিকলি কথা বলতে পারে না, অথবা সে, আমি যদি একজন ম্যানেজার সিলেক্ট করি, ম্যানেজারের কাজ কি শুধু বলা নাকি অন্যের কথা, কর্মচারীর কথাগুলো শোনা, সে তো মাস্ট শুনতে হবে। এখন আমি যদি কারো অ্যাবিলিটি বা তার শোনার অ্যাবিলিটিটা না থাকে, ওইগুলো হচ্ছে তাহলে ওই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করি। আবার কারো যদি অন্যের সাথে কমিউনিকেশন স্কিল ভালো থাকে, তার ট্রাস্ট ভালো থাকে, যে খুব বিশ্বস্ত, আমি তাকে অ্যাকাউন্টসে দিব। এখন আমি হ্যান্ডরাইটিং দেখে তো বোঝা যায় কি ডিসঅনেস্ট, আমি এখন একজন ডিসঅনেস্ট ব্যক্তিকে বা মিথ্যাবাদীকে হচ্ছে যে আমি যদি অ্যাকাউন্টসে বা আমার সিকিউরিটি কোনো কিছু দিই, সে মাস্ট বি খারাপ কাজ তো করবে, কারণ তার পার্সোনালিটি ক্যারেক্টারের মধ্যে এই জিনিসগুলো আছে। কিন্তু এটা একদম একজন গ্র্যাফোলজিস্ট কুইকলি বাইর করতে পারে, যে জন্য কর্মচারী সিলেকশনের ক্ষেত্রে, ম্যানেজমেন্ট সিলেকশনের ক্ষেত্রে গ্র্যাফোলজি অনেক বড় উপকার রাখতে পারে। কর্পোরেট ট্রেনিং, স্টাফদের স্ট্রেংথ উইকনেস যেগুলো আছে এগুলো কর্পোরেট ট্রেনিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। সিকিউরিটি চেকিং যেটা বলেছে, অর্থাৎ কি অনেস্ট ডিসঅনেস্ট, এটা হচ্ছে হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস করে বোঝা যায়। কেরিয়ার গাইডলাইন্স, আমাদের হচ্ছে লাইফে আমরা অনেক কিছু চাই, কিন্তু হচ্ছে ওই রিলেটেড যদি আমার স্কিল না থাকে, সাপোজ হচ্ছে আমি কাজ করতে চাচ্ছি ইন্টালেকচুয়াল, অর্থাৎ যেটা থিঙ্কিং রিলেটেড, আমার অনেক বেশি থিঙ্কিং করতে হবে, বাট আমার থিঙ্কিং ক্যাপাবিলিটিটা হচ্ছে এই এত বেশি না, আমি খুব বর্তমান নিয়ে থাকি বা খুব স্পিরিচুয়াল হাই ইন্টেলেকচুয়াল থিঙ্কিং করি না, ওই ক্ষেত্রে পার্সনের তার জন্য হচ্ছে কোন লেভেলের, বা একটু আগে বলা হলো যে পরিশ্রম করতে পছন্দ করে অথবা শারীরিক মুভমেন্ট পছন্দ করে, ওই যেটা আমার নিজের কোয়ালিটি অনুসারে আমি একটা আমার জন্য কোন জবটা পারফেক্ট হবে ওইটা সিলেক্ট করে বা নিজের সম্পর্কে জানতেও গ্র্যাফোলজি অনেক হেল্প করে। এরপর হচ্ছে আপনাকে অ্যাসেসমেন্ট, পার্সোনালিটি, রিলেশনশিপ, আমি বলবো রিলেশনশিপ ক্ষেত্রে অ্যাসেসমেন্টটা খুব বেশি জরুরি। ইনশাল্লাহ আমি এটা মাস্ট বি করার নিয়ত আছে, সেটা হলো ম্যারেজের আগে অবশ্যই আমি বলবো আপনার অপোজিটের হচ্ছে হ্যান্ডরাইটিংটা স্যাম্পলটা অবশ্যই দেখে নিন, আপনি কেমন পছন্দ করেন। সাপোজ আমার পছন্দ একরকম, আমি একজন আসলো, সে আমি যেগুলো পছন্দ করি না ওই ক্যারেক্টার গুলো ওনার মধ্যে, তাহলে কি আমি যদি আগে জেনে নিই ওনার টলারেন্স লেভেলিং, ওনার মুড সুইং, তারপরে ট্রাস্ট, ডিসঅনেস্ট বা রিলিজিয়ান, অনেক কিছু, তাহলে হচ্ছে আমার এই তার সম্পর্কে কিছু ইজি হবে। তাকে এটি বেশি না আগানোই ভালো পার্সোনাল রিলেশনশিপ নিয়ে। এর পরবর্তীতে হচ্ছে পার্সোনালিটি সম্পর্কে আমার সেলফ অ্যাওয়ারনেস, আমার পার্সোনালিটির যে প্রোফাইল ফুলটা জানা যাবে। আমি নিজেকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে গ্র্যাফোলজি অনেক জায়গায় ইউজ করতেছি। যেমন আমি গ্র্যাফোলজি যখন শিখছি এর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ইমপ্রুভমেন্ট দিচ্ছে। আমি মনে করি গ্র্যাফোলজি শেখার পর আরো কুইক ইমপ্রুভমেন্ট হচ্ছে, কারণ আমার উইকনেস গুলো আমি অনেক তাড়াতাড়ি কুইক ধরতে পারতেছি এবং হচ্ছে আমি নিজেকে অনেক জায়গায় চেঞ্জ করতে পারতেছি। এর পরবর্তীতে যে চাইল্ড ফ্যামিলি গাইডেন্স ক্ষেত্রে হচ্ছে আমার অনেক বেশি হেল্প করবে। এইটার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, আমার বাবা মার সাথে আমার সম্পর্কগুলো কেমন, আমার হচ্ছে যে এই সন্তানদের সাথে আমার অ্যাটিটিউড গুলো কেমন হবে, আবার হচ্ছে সেনসিটিভ যে বিষয়, সেনসিটিভ বলতে আমার এখানে অ্যাবিউজ অনেক কিছু বিষয়গুলো চলে আসে যেগুলো হচ্ছে গ্র্যাফোলজি আপনার কিছুটা হলে আইডেন্টিফাই করতে পারবে। এরপরে যে দুইটা আছে এগুলো হচ্ছে অনেক হাই লেভেল জিনিস, সেটা হিস্টোরিক্যাল প্রোফাইলিং বা যারা হচ্ছে পরিবার বিশেষজ্ঞ নিয়ে কাজ করে, জিনিওলজিস্ট, এইটা হচ্ছে হ্যান্ডরাইটিং অ্যানালাইসিসে ইউজ করে। আর ফরেনসিক অ্যানালাইসিস এর ক্ষেত্রে হচ্ছে এই হ্যান্ডরাইটিং ইউজ করা হয়, যেটা আলাদা অনেক বিগ সেক্টর। এবার হচ্ছে কোশ্চেন, 3টা কোশ্চেন আমি নিজে রাখছি, এরপর আপনাদের কোশ্চেনও শুনবো, ফিডব্যাকও শুনবো। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাকে কিভাবে একজন গ্র্যাফোলজিস্ট হতে পারি। আমার গ্র্যাফোলজিস্ট হওয়ার জন্য হচ্ছে একাডেমিক, আমি যদি বলি যেমন সাইকোলজিস্ট হওয়ার জন্য আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে অনার্স মাস্টার্স লাগবে, এরকম কোন হচ্ছে
রুলস রেগুলেশন। আপনি যে কোনো ভালো ট্রেনার অর্গানাইজেশন থেকে হচ্ছে শিখে ভালো মতন প্র্যাকটিস করে এই যখন আপনি অ্যাকুরেট অ্যানালাইসিস করতে পারেন, আপনি নিজেই বুঝতে পারেন, অন্যের সাথে যখন আপনি জিজ্ঞেস করবেন বলবেন, তখন আপনি হচ্ছে এই অর্থাৎ সুপারভিশন লাগবে আপনার। যদি সাপোজ এখানে গ্রাফোলজির সবচেয়ে বড় একটা উইকনেস হচ্ছে বর্তমান ফিল্ডে বা ভবিষ্যতে হয়ে যাবে, সেটা হলো আমরা পার্সোনালিটি ট্রেড, যেমন হচ্ছে ধরলাম আমি টি দ্বারা, আমি একজনে জানলো টি দ্বারা তার গোল সেটিং বোঝায়, বা এই দ্বারা হচ্ছে সে কতটুকু টকেটিভ এগুলো বোঝানো যাচ্ছে, এখন সে এতটুকু জানে কিন্তু সে আরেকটা জায়গায় জানে না হচ্ছে যে এটা দ্বারা তার অপোজিট আরেকটা বিষয় আছে। অর্থাৎ আমার একটা হোল ডাইমেনশন যদি আমি না জেনে শুধু কয়েকটা ক্যারেক্টার শুধু জেনে যাই, যেটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যার জন্য গ্রাফোলজি হচ্ছে কেউ যদি শিখতে চান একদম ফুল বেসিক অ্যাডভান্স কোর্স শিখবেন এবং অনেক মাস ধরে প্র্যাকটিস করবেন। এর পরবর্তীতে আপনার ট্রেনার যিনি থাকবে ওনার সাথে কথা বলার পর হচ্ছে আপনি কাজ করতে পারবেন। আর শুধু একমাত্র একটা ইউনিভার্সিটি দেখছে যেটা হচ্ছে গ্রাফোলজি মাস্টার্স আছে, সেটা হলো ইতালিতে না ফ্রান্সে এক জায়গায় দেখলাম শুধু মাস্টার্স একটা আছে গ্রাফোলজি, আর বাকি হচ্ছে সব জায়গায় এটা প্রাইভেট, যেখানে আপনার ডিপ্লোমা বলেন বা হচ্ছে কয়েক ঘন্টার আপনার অ্যাডভান্স বেসিক কোর্স থাকে, যেগুলো করে আপনি গ্রাফোলজিস্ট হতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে কিনা বা আপনার সাইকোলজিস্ট হওয়া লাগবে কিনা। না, যারা এখন পৃথিবীতে বর্তমানে বড় বড় গ্রাফোলজিস্ট আছেন ওখানে বেশিরভাগ লোকই সাইকোলজিস্ট না, তবে যারা সাইকোলজি আছে ওনারাও অনেক কুইকলি ভালো করতেছেন, কারণ সাইকোলজি আমরা মানুষের বিহেভ নিয়ে কাজ করি, গ্রাফোলজিস্টরাও করে, যার কারণে আমি বুঝতে অনেক ইজি হয়, আমরা অনেক কিছু ইজিলি বুঝতে পারি। অতএব আপনি যদি গ্রাফোলজিস্ট হতে চান আপনার সাইকোলজিস্ট হওয়ার দরকার নাই, আপনি যে কোনো প্রফেশন সেক্টর থেকে গ্রাফোলজিস্ট হতে পারবেন। এবার আসেন আপনি কোথায় থেকে গ্রাফোলজি শিখবেন। গ্রাফোলজি শেখার ক্ষেত্রে হচ্ছে দেশি বিদেশি দেশে তো নাই এখন পর্যন্ত, আগামী মাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ, আপনারা টাচে থাকেন। আগে এই বাইরে কান্ট্রিতে আপনি শিখবেন, তবে এটা গ্রাফোলজি অনেক প্রতিষ্ঠান আছে, সবচেয়ে প্রবলেমটা হলো এটা অনেক এক্সপেন্সিভ, মানে সেই লেভেলে এক্সপেন্সিভ। এমনও হচ্ছে মাঝে মধ্যে হয় 1 ঘন্টা শুধু একটা লেকচার, আপনার শুধু 1 ঘন্টা একটা ওয়ার্কশপ আপনার 4000 টাকা, বা মাঝে মধ্যে এরকম 20, 40 এবং লাখ। আমি তো একটা তো হচ্ছে $5000 পর্যন্ত দেখছি, মানে ওইটা প্রফেশনাল আপনার একটা প্রতিষ্ঠানে, তাহলে বুঝেন $5000 আপনার কত টাকা যাবে, সেই লেভেলে একটা এক্সপেন্সিভ। অতএব আর কার ট্রেনার হচ্ছে কি রকম শিখায় বা পরে সুপারভিশন এগুলো থাকে কিনা ওই জিনিসটাও খেয়াল করতে হবে। আর আমার হচ্ছে ইনশাআল্লাহ আমি আগামী মাসে একটা ওয়ার্কশপ করব, গ্রাফোলজি অ্যাপ্লাইড কিছু জিনিস ওখানে নিয়ে আসবো এবং স্ট্রেস রিডিউস কিভাবে করা যায় ওটা করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে হচ্ছে বেসিক কোর্স হচ্ছে আমি একটা প্রতিষ্ঠানে ওখানে কাজ, ইন্ডিয়াতে আমি 2টা প্রতিষ্ঠান থেকে গ্রাফোলজি শিখেছি, মানে সেই লেভেলে টাকা পয়সা খরচ করছে, ভালো লাগছে। এবং এক জায়গার হচ্ছে এই গ্রাফো ট্রেনার হিসেবে কয়দিনের মধ্যে হয়ে যাব, ওখানে হয়ে যাবার পরে মানে ওই জায়গাতে আমি কাজ করব ইন্ডিয়াতে, পরে আমি বাংলাদেশে ইনশাআল্লাহ আমার নিজের একটা প্রতিষ্ঠান দিব, সামনে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। ওই প্রতিষ্ঠান থেকে হচ্ছে আপনার বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স দুইটাই করানো হবে, যেটা আপনার জানুয়ারি থেকে বেসিক কোর্স করানোর ইচ্ছা আছে। এর পরবর্তীতে হচ্ছে আপনাদের তারপরে অ্যাডভান্স কোর্স করানোর পরে ইনশাআল্লাহ আপনি নিজে একজন গ্রাফোলজিস্ট হতে পারবেন। এর পরবর্তীতে এবার আপনাদের কোনো কোশ্চেন ফিডব্যাক যদি থাকে বলতে পারেন। তো এটা বলার আগে আরেকটা বলে রাখি, সেটা হলো বিডি মাইন্ড কেয়ার, এটা আমার একটা পেজ, গ্রুপ, জিমেল, ইউটিউব চ্যানেল সব বলতে পারেন, সব আছে। এখানে আপনার কোনো যদি হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস স্যাম্পল করতে চান তাহলে হচ্ছে আপনি আমাকে মেইল করতে পারেন, তবে এটা ফি দিতে হবে আপনার, কারণ আমার প্রচুর এখানে টাইম ইনভেস্ট করতে হয়। আর ফেসবুক আপনি কানেক্ট হতে পারেন বিডি মাইন্ড কেয়ারে। এবার ঠিক আছে, তাহলে এবার আপনাদের ফিডব্যাক, কোশ্চেন, কোনো কিছু কোনো কোশ্চেন ফিডব্যাক। ভাই চ্যাট বক্সে 2টা কোশ্চেন ছিল মেবি। ঠিক আছে আমি দেখি। রাফিকুন নাবি হাত তুলেছে, বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলুন। জি, মানে আমার কোশ্চেন ছিল, মানে আমার 3টা ইস্যু নিয়ে কোশ্চেন ছিল আর কি, এখানে আমি কি করতে পারি? অবশ্যই মানে অবশ্যই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে গ্রাফোলজির মাধ্যমে যে আপনারা যে পার্সোনালিটি মানে কি অ্যাসেস করতেছেন, তো সেক্ষেত্রে মানে এক্সিস্টিং যে পার্সোনালিটি
থিওরিজ গুলা বা সেই অনুযায়ী যে পার্সোনালিটি টাইপ গুলা, ঠিক আছে, হ্যাঁ, তো এটার সাথে মানে কোইনসাইড করতেছে নাকি গ্রাফোলজির মাধ্যমে নতুন কোনো জানরা মানে পার্সোনালিটির নতুন কোনো, কি বলবো আমি সেটা, মানে আহ, মানে নতুন কোনো পার্সোনালিটি থিওরি দিচ্ছে বাহির করছে কিনা ওইটা? না না না, যেমন আমার অনেক ধরনের থিওরি আছে, সাইকোডাইনামিক থাকতে পারে, সেটা বিহেভিয়ারাল থাকতে পারে, বা ট্রেড থিওরি, যেমন ট্রেড থিওরিস্ট যে যে ধরনের পার্সোনালিটি তারা ডিফাইন করেছে বা বলেছে, তো সেই পার্সোনাল, যেমন কথার কথা যে 16 PF যে পার্সোনালিটি টাইপ গুলা, ঠিক আছে, হ্যাঁ, বা মানে এগুলোর সাথে মানে এই এই এক্সিস্টিং যে পার্সোনালিটি টাইপ গুলা আছে সাইকোলজিতে, তো সেইগুলোর সাথেই মানে কোরিলেট করতেছে নাকি নতুন কোনো টাইপ মানে এখান থেকে বের করা যাচ্ছে মানে গ্রাফোলজির মাধ্যমে, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন বলতে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি, সেটা আমি হচ্ছে একটা যে একটা করে কোশ্চেন দিই, আমার আবার স্মরণ শক্তি কম, তো আমার এতগুলো মনে থাকবে না, কারণ আচ্ছা আমার আচ্ছা আচ্ছা, এটা অ্যান্সার শর্ট করে টার্ম নেন। মেমোরি আমার অনেক কম, লং টার্ম এটা ভালো। আমার আমার তো নাই বললেই চলে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বলেন। আমি হ্যাঁ আপনার পার্সোনালিটি যে কথাগুলো বলছেন এগুলো হচ্ছে সবগুলো লিঙ্ক আপ করা হচ্ছে। তবে একটা বড় জিনিস কি, আপনার এখানে গ্রাফোলজি নিয়ে যারা অনেক বড় কাজ করছেন ওনারা অনেক সাইকোলজিস্ট ছিলেন না, তো বা এই নিয়ে হচ্ছে আপনার খুব রিলেশনশিপ হচ্ছে এমনটা না। তবে বর্তমানে অনেক রিসার্চ হচ্ছে, যেমন আমার নিজের একটা রিসার্চ প্রজেক্ট চলতেছে গ্রাফোলজি এবং পার্সোনালিটি নিয়ে। অনেক সাইকোলজিস্ট আপনাকে এইখানের মধ্যে তো আমাদের একজন সাউথ আফ্রিকার হচ্ছে দেখানো হলো সাইকোলজিস্ট এবং গ্রাফোলজিস্ট ওনারা কিভাবে রিলেশনশিপ করে ফেলছেন, এরকম বর্তমানে অনেক রিসার্চ হচ্ছে। মধ্যখানে 100 বছর আগে বা 150 বছর আগে এগুলো নিয়ে এত বেশি কাজ হয় নাই, বর্তমান অনেক ফেমাস হয়ে যাওয়ার কারণে এই নিয়ে কাজ হচ্ছে এবং আপনার যে লিঙ্ক আপ গুলো করা হচ্ছে। আপনার ইনশাল্লাহ আপনার যে বিষয়টা যদি আরো সময় পায়, এটা আলাদা একদম পার্সোনালিটি ট্রেট, অর্থাৎ আমাদের সাইকোলজিক্যাল পার্সোনালিটি, এই যে থিওরি গুলো আছে অ্যাপ্রোচ এবং গ্রাফোলজি লিঙ্ক আপ নিয়ে যদি সময় ইনশাল্লাহ কোন এক সময় করব। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে মানে আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি এই হ্যান্ডরাইটিং সম্পর্কে। সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে লিখতে পছন্দ করি না, হ্যাঁ, লিখতে খুবই অপছন্দ করি এবং আমার হাতে লেখা ভালো না এবং আমি আমার হাতে লেখা পছন্দও করি না। এন্ড আমি পরীক্ষার সময় বাদে খুব কম লিখেছি জীবনে, মানে পরীক্ষায় লিখতে হয় বলেই লিখেছি, এছাড়া যে লেখে প্র্যাকটিস করা এটা আমি করিনি। এন্ড আমার কলম কখনো মানে আমি কলম কখনো পুরো শেষ করতে পারিনি লিখে, কারণ আমার কলম হারিয়ে যেত আগে আমার শেষ হওয়ার আগে, ঠিক আছে, তো আমি এতটুকু কম লিখেছি। বাট আমি পছন্দ করি যেটা, যে যখন থেকে আমি মানে কম্পিউটারের অ্যাক্সেস পেয়েছি তখন থেকে আমি টাইপ করতে খুব পছন্দ করি। এন্ড আমার টাইপিং স্পিড মোটামুটি ভালো আর কি, যাই হোক সেটা আমি বলতে চাচ্ছি না। একটু শর্ট করলে ভালো কিন্তু আমি হয়। হ্যাঁ, এটাই মানে এটার কোনো মানে গ্রাফোলজির সাথে মানে যে লিখতে হ্যাঁ, লেখা কম লেখা বা এটার সাথে বা টাইপিং করতে আমি বেশি পছন্দ করি, তো এটার সাথে কোনো লিংক আছে কিনা, এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন আর কি। আমার আরো দুইটা কোশ্চেন আছে যদি সময় পাই, আর যদি মনে করেন যে না সুযোগ সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি আর করবো না আর কি। না না না, পরে করেন, অন্যটা ইনশাল্লাহ। আর আপনার এখন যে আচ্ছা জিনিসটা আচ্ছা আচ্ছা। বলছেন, আমরা গ্রাফোলজিস্টরা হচ্ছে মানুষকে লেখার ক্ষেত্রে উদ্বুদ্ধ এই জন্য করি, আমরা যখন লিখি আমাদের স্ট্রেস গুলা, আমাদের যে মেন্টাল স্ট্রেস গুলো অনেক কমে যায়। আমার যে ট্রেনার আছে ট্রেনাররা বারবার একটা জিনিস চাচ্ছে, বলতেছে মানুষকে লেখার প্রতি উদ্বুদ্ধ করে। এখন আমাদের এই আমরা অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ার কারণে লেখাটা ছেড়ে দিচ্ছি। লেখাটা আপনার ওয়ার্কশপ যেটা করবেন ওখানের মধ্যে ইনশাল্লাহ 3টা প্যাটার্ন দেখানো হবে, আমরা আমাদের স্ট্রেস কিভাবে রিডিউস করবো। আপনি যদি 10 দিন প্র্যাকটিস করেন আপনি নিজেও হচ্ছে যে জানতে পারবেন, হচ্ছে যে প্র্যাকটিক্যাল প্রমাণ পাবেন। আর আপনি যে কোশ্চেনটা করছেন হচ্ছে আপনার আগে ভালো লাগে না, এটার সাথে আসলে আমার অ্যান্সারটা জানা নেই, আমি জেনে ইনশাল্লাহ আপনাকে জানাবো। আচ্ছা, ভাই আমি কোশ্চেন করতে চাই। হ্যাঁ, মুর্শিদ ভাই একটু হাত তুলছে, ভাই একটু বলুন। মিরাজ, ধন্যবাদ। আমি 41 মিনিট পর্যন্ত ছিলাম, এরপরে আমি আবার লিভ নিয়েছিলাম। তো আমি 41 মিনিট পর্যন্ত থাকার মানে আমি যতটুকু আমি তোমার সাথে একটু করে নতুন একটা টার্ম তোমার সাথে আমার সেভারাল টাইমস এই ব্যাপার নিয়ে আলাপ হইলো। বিষয়টা হলো যে তুমি প্রথমে যেটা বলেছিলে, আমি যদি একটু মনে করার চেষ্টা করি, তুমি আমি যদি তোমার একটু ওই যে আমি গ্রাফোলজি নিয়ে বলতে চাচ্ছি না, তুমি বলেছিলে যে তোমার একটা বর্ণনা যে সাইকোলজি কি ছোট সায়েন্স না বড় সায়েন্স, এখানে আমি একটু যদি বলার চেষ্টা করি সাইকোলজি সায়েন্স কিনা এটা নিয়ে আমরা হলো পড়াচ্ছি, ছোট সায়েন্স বা বড় সায়েন্সের বিষয়টা এখানে না নাই। না, আমি ছোট বড় আমি ওখানে বলতে হচ্ছে যে সাইকোলজি সায়েন্স নাকি হচ্ছে যে
আপনার সুডো সায়েন্স, অর্থাৎ এই একটা আমরা তো সাইকোলজি নিয়ে একটা কনফ্লিক্ট আছে না, আমি ওই জিনিসটা বুঝছি, আমি আসলে ওই নিয়ে কোনো আচ্ছা, যাওয়ার কোনো কথা ঠিক ছিল আছে। না ঠিক আছে, তারপরে হলো না, এখানে সাইকোলজির বাইরে যারা থাকবে কথাটা যদি শুনে তাহলে একটা কন্ট্রাডিক্টরি, এটা আমি তোমার কাছ থেকে উত্তরটা জেনে নিলাম যাতে যে অন্যরা একটু ক্লিয়ার হয়ে যায়। এরপরে তুমি হলো মডার্ন সাইকোলজির জনক হয়তো কাউকে বলেছো, ওইটা তো মডার্ন গ্রাফোলজি তোমার আমি শিটে দেখলাম, মানে ওই সরি, স্লাইডে দেখলাম। ওইটা বলে তাহলে আমি সাইকোলজি হ্যাঁ বলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা এত একটা বছর ধরে সাইকোলজি ওয়ার্ড ইউজ করতেছি তো এখন সবই লজি কন্ট্রা গ্রাফো কন্ট্রা সাইকো বলা হ্যাঁ কষ্ট হ্যাঁ হয়ে যায়। ঠিক আছে। আর একটা বিষয় যদি আমি একটু বলি, তুমি ওই যে গ্রাফোলজির অ্যাকিউরেসিটা 90 to 99, তারপরে তুমি একটা স্টার চিহ্ন দিয়েছিলে, ওইটা পরে ডেসক্রিপশনে তুমি বলেছো পার্সেন্টেজ। তো ওইটা যদি একটু ফুটনোট লিখে রাখতে তাহলে যারা আর্লি লার্নার বা আমরা যারা আর্লি লার্নার স্লাইড সম্পর্কে, তাহলে হয়তো একটু ভালো হতো। আমি যতটুকু জানি স্টার চিহ্নটা সাধারণত স্ট্যাটিস্টিক্যাল হিসেবে ব্যবহৃত হয়, এখানেও হয়তো হতে পারে গ্রাফোলজির ইসে, আমি না না, কিন্তু আমি এটা মানে নিজে দিছি, দ্বিমত আমি করছি না আসলে আর কি। এটা জানি না, আমি নিজ থেকে দ্বিমত করছি না। স্টার চিহ্নটা হয় যখন আমরা পরিসংখ্যান করি রিসার্চের অ্যানালাইসিসে, এসপিএসএস বলো, এসপিএসএস সাধারণত দেখা যায় যে কোরিলেশনের ক্ষেত্রে, তারপরে আমরা যখন এফ টেস্ট টি টেস্ট করি অথবা অ্যানোভা করি তখন কিন্তু বলা হয় যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা বা তোমার ওই যে সরি লেভেল অফ সিগনিফিকেন্সটা কত পার্সেন্ট থাকে, এটা আর কি একটু বলা হয়। এই বিষয়টা একটু ক্লিয়ার করবা তাহলে আরো সুন্দর হবে। আর অ্যাকিউরেসির কথা তুমি 41 মিনিট পর্যন্ত, আমি কিন্তু পরেরটা শুনিনি, 41 মিনিট পর্যন্ত তোমার যে বক্তব্য সেখানে অ্যাকিউরেসির কথা তুমি গ্রাফোলজিতে বলেছিলে যে গ্রাফোলজি মোটামুটি অনেক ক্ষেত্রে অ্যাকিউরেসিটা কিছু কিছু জায়গায় তারা আইডেন্টিফাই করতে পারে না, বাট অ্যাকিউরেসিটা অনেকাংশেই চলে আসে। তো এক্ষেত্রে সাইকোলজির একজন সাইকোলজিস্ট যদি গ্রাফোলজি প্র্যাকটিস করে সেক্ষেত্রে তোমার বর্ণনা অনুযায়ী মোটামুটি ভালো দ্রুত অ্যাসেস করতে পারা যায়, বাট এটা কি একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? কারণ আমাদের সকল সমস্যাটা কি অ্যাকিউরেসি ভাবে ফাইন্ড আউট করা যায় এবং সমাধান করা যায় কিনা, এটা হলো আমি যতটুকু বুঝি, তুমি যদি আমাকে একটু বুঝিয়ে বলতে আর কি তাহলে ভালো হতো। ওকে, ওকে, অ্যাকুরেসি যেটা বলছো ওখানে আসলে পার্সেন্টেজ হবে, এটা আমার প্রেজেন্টেশন তৈরির মধ্যে একটু ইয়ে হলো। ওকে, আর আপনার হচ্ছে সাইকোলজি এখানে কন্ট্রাডিক্টরি কোনো কিছু নাই, আমাদের এখানে অনেক ডিটেলস আলোচনা করা হয়েছে, একজন সাউথ আফ্রিকার ওনার রিসার্চ ফাইন্ডিং গুলো দিয়ে দেওয়া হয়েছে, সাইকোলজিস্ট কিভাবে গ্রাফোলজিস্ট সাইকোলজির ক্ষেত্রে কিভাবে হেল্প করে। আর আপনার এখানে প্রবলেম সলভ, আমি এখানে কন্ট্রাডিক্টরি কোনো কিছু দেখতেছি না। একটা হচ্ছে আমি গ্রাফোলজি দেখে একটা লোকের কেমন সে তার বর্তমান কন্ডিশনটা আমি খুব কুইকলি জেনে নিচ্ছি, যেটা আমার কাউন্সেলিং সেশনে আমি কয়েকটা সেশন বসে বসে জিজ্ঞেস করে করে বা তার থেকে শুনে শুনে আমাকে জানতে হচ্ছে আমাকে অনেক কিছু, কিন্তু আমার কিছু ইনফরমেশন আমি ইনস্ট্যান্ট দেখে হচ্ছে জেনে নিতে পারতেছি। এখানে আমাদের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে প্রচুর হেল্প করতেছে। তাহলে আমি তার মেজর প্রবলেমটা কি আমি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে বুঝতে পারতেছি অনেক কিছু, সবকিছু হ্যান্ড রাইটিং। আমি এখানে একটা বলা হয়েছে কি না সকল আপনার অল ক্লিয়ার করতে পারবেন না, তবে অনেক যা কিছু আপনার স্ট্রেস রিলেশনশিপ অনেক কিছু যেগুলো আইডেন্টিফাই করা যায় খুব ইনস্ট্যান্ট কুইকলি আপনি বাহির করতে পারবেন, যেটা আমি সাইকোলজিস্টের হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মিরাজ। আমি তাইলে একটু লিভ নিচ্ছি, আমার 9টায় আর একটা মিটিং জয়েন করতে হবে। এই ব্যাপারে আরো অনেক জানার আছে, ইনশাল্লাহ জয়েন করবো। আর আমাদের প্ল্যাটফর্মে তোমাকে আমন্ত্রণ জানাবো, যদি গুগল মিটে হয় হোক, না হলে লাইভ তুমি করতে পারো। দিস ইজ দা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, আমরা জানতে পারবো যেমন করে আমরা রবীন্দ্রিক সাইকোথেরাপি জেনেছিলাম। তো যাই হোক, তোমার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবা, আর সকলের জন্য শুভকামনা। আর মিরাজ আমি লিভ নিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া আমার কোশ্চেন আছে একটা। জি জি ভাইয়া বলো। আচ্ছা ভাইয়া, আমার দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন ভাইয়া, আপনি তো জানেন আমার ব্যাপারে যে লার্নিং এর ব্যাপারে কতটুকু ক্রেজি। সো আমার প্রথম কথা হলো যে অনেক কিছুর সাথে আমার হাউ লং শুড আই টেক গ্রাফোলজি শেখার জন্য, মানে কোনো ট্রেনিং তো পরে নিব ইনশাল্লাহ, কিন্তু যদি আমি বাসায় পড়াশোনা করি তাহলে হাউ লং মে আই টেক, এটা হলো প্রথম প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হলো যে আসলে আমি অনেক আগে আমি যখন ইন্টারমিডিয়েটে প্রথম মানে ভর্তি হয়েছি নতুন, মাত্র হাই স্কুল পাশ করে, তখন আমি গ্রাফোলজি ব্যাপারে কিছু কিছু জিনিস দেখতাম। তো তখন অনেক কিছু মানে এখন মনে নাই অনেক কিছু, তখন আমি মানে কিছুটা শখ হয়ে গেছি যে নিজের হাতে লেখার দিকে তাকে আমি শখ হয়ে গেছি যে সেটা আমার মধ্যে তো অনেক সমস্যা আছে বা এইটা সেটা। হ্যাঁ, হয়তো বুঝি নাই অনেক কিছু, মানে সামান্য একটু অল্প বিদ্যা বহন করি, কিন্তু যতটুকু বুঝছি তারপর থেকে না আমি আমার হাতের লেখা চেঞ্জ করার চেষ্টা করতে থাকছি অনেক সময়, যে
ওয়েল আমি এটাই ভাবে লিখবো না ওইভাবে লিখবো। আসলে আমার কথা হলো যে যেহেতু এটা ভিতর থেকে সাবকনশিয়াস থেকে আমার লেখাটা ওইভাবে চলে আসে, আমার সাবকনশিয়াস চেঞ্জ না হলেও তো আমার হ্যান্ডরাইটিংটা চেঞ্জ হবে না, কিন্তু আমি তো ফোর্স করলে কাজ হবে না। আমি ফোর্স করলে আমার লেখা চেঞ্জ হবে কিন্তু আমার পার্সোনালিটি তো চেঞ্জ হবে না। এই ব্যাপারে হবে হবে একটা আমি বলি, আহ তুমি দুইটা কোশ্চেন করছো। আমরা নিউরোপ্লাস্টিসিটি সম্পর্কে তো জানি, আমাদের মস্তিষ্কে নিউরন থাকে যে আমরা একটা বিহেভিয়ার করতে হেল্প করে। আমার নিউ হ্যাবিট নিয়ে আসার ক্ষেত্রে নিউরোপ্লাস্টিসিটি লাগে, অর্থাৎ আমার যে একটা হ্যাবিট আছে, আমার মস্তিষ্কে যে ব্রেন নিউরন গুলো আছে ওগুলো অ্যাক্টিভ থাকে, অর্থাৎ ওই কাজটা করতে তার আর বেশি প্রেশার লাগে না। এটা একটা পথ থাকে যেটা নিউরোপাথ বলে, অর্থাৎ নিউরোপ্লাস্টিসিটি। আমি একটা যদি নিউ বিহেভিয়ার আনতে চাই তখন হচ্ছে আমার আরেকটা ধরনের হচ্ছে বারবার প্রেশার বা ওই কাজটা করতে হবে। ওই কাজটা করলে আমার মস্তিষ্কের হচ্ছে আরেক অংশের হচ্ছে আরেক নিউরন গুলো অ্যাক্টিভ হয়ে যাবে, একটা নিউরোপাথ তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আমার ওই কাজটা যাই করা সহজ হয়ে যাবে, তখন ওই আগের জিনিসটা রিপ্লেস হয়ে যাবে। জিনিসটা এইভাবে ধর, একটা জমির মধ্যে এই ঘাস আছে, মানুষ এক জায়গায় বারবার হাঁটার কারণে একটা রাস্তা হয়ে গেছে, এখন তুমি অন্য জায়গায় আরেকটা রাস্তা করতে চাচ্ছ, তখন তোমার নিউ জায়গা দিয়ে হাঁটতে হবে। ঠিক সেম ভাবে দুই ভাবে, একটা হচ্ছে তুমি তোমার বিহেভিয়ার চেঞ্জ করলে এই হাতের লেখা তো চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, আবার তুমি কনসাসলি যদি ন্যূনতম 1 মাসের উপরে, কারণ নিউরোপ্লাস্টিসিটি এগুলোর অ্যাকুরেটলি করতে তোমার 21 দিনের উপরে লাগে। এই নিউরনের যে চেঞ্জিং তোমার ন্যূনতম 1 মাস, নট সর্বোচ্চ, ন্যূনতম 1 মাসের উপর যদি তুমি প্র্যাকটিস করে যাও, তোমার হচ্ছে এই হাত ক্যারেক্টার এগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তোমার মানে রিভার্স কাজটা হবে। জি জি ওকে, থ্যাংক ইউ ভাই। আর টাইমের ব্যাপারটা, আমি যদি সেলফ লার্নিং করতে চাই তাহলে আমার কেমন টাইম লাগবে? ওইটার ক্ষেত্রে আমি আগে সম্পূর্ণ হচ্ছে যে তোমাকে নিষেধ সাইকোলজি গ্রাফোলজি কি জানতে পারো, তবে ওই ক্যারেক্টার গুলো হচ্ছে যদি তুমি স্টেপ বাই স্টেপ না জানো, এটা তোমার জন্য অনেক বিপদ হয়ে যাবে। সাপোজ হচ্ছে তুমি জানলা একটা জিনিস যে দেখলা, মানুষের উইকনেস সম্পর্কে কিছু জানলা, তার হচ্ছে অন্যের সাথে রিলেশনশিপ হচ্ছে, সে দেখলা সে টিকাইতে পারে না, এরকম একটা কিছু জানলা, তুমি এখন ওই সম্পর্কে ওই লোকটার সম্পর্কে হচ্ছে যে তুমি একটা নেগেটিভ ধারণা। কিন্তু আরেকটা জিনিস আছে, সে খুব স্যাক্রিফাইস মাইন্ডেড, অর্থাৎ সে নিজের ইমোশন গুলোকে কন্ট্রোল করতে পারে। অর্থাৎ একটা হচ্ছে আমি একটা ডাইমেনশন থেকে এই জিনিসটা দেখলাম, কিন্তু আরো 3-4টা ডাইমেনশন অন্য জিনিসটা বলছে, তখন এই জিনিসটা বাদ যাবে, যেটা তুমি নিজে একলা একলা পড়ে কাভার করতে পারবা না। যার জন্য আমি বলবো সুপারভাইজার। আমি একটা জিনিস অনেক জায়গাতে শিখি, যার কারণ আমি নিজে একজন ট্রেনার সুপারভাইজার থাকলে হয়, আমি আমার 3জন নিয়ে কাজ করতেছি, কারণ আমি নিজে কারো মোর অ্যাকুরেটলি কাজ করতে যাচ্ছি। এই জন্য আমার মনে হয় তুমি যে কোনো দেশে বিদেশে হোক ট্রেনিং নিতে পারো, তাহলে হচ্ছে তুমি একটু স্ট্রাকচার ওয়াইজ জিনিসগুলো শিখবা। নেক্সট উত্তর। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। মেরাজ ভাই কিছু বলতে চাই। হ্যাঁ অবশ্যই আপু বলেন। পুরোটাই অ্যাটেন্ড করতে পারিনি, প্রথমে কিছু মিস হয়ে গিয়েছিল, বাকি যতটুকু অ্যাটেন্ড করলাম খুব ভালো লেগেছে। আপনার ওয়ার্কশপের অপেক্ষায় থাকলাম, এবং আমরা যারা সাইকোলজিস্ট আছি তাদের জন্য গ্রাফোলজি আসলে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কি পরিমাণ হেল্পফুল হবে সেটা ভেবে অনেক এক্সাইটেড লাগছে। থ্যাঙ্কস টু ইউ। ওয়েলকাম। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেশে একটা পরিবর্তন আনতে চাই, সেটা হলো সব দিকে লার্নিং কোন এক জায়গা না, লার্নিং অনেক বড়, অনেক কিছু আছে বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি, এরকম অনেক কিছু নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ। আমরা গ্রাফোলজি নিয়ে ইনশাআল্লাহ দেশে একটা পরিবর্তন আনবো। এবং স্টুডেন্টদের যদি আপনারা অনেকে শিখেন, আপনারা ট্রেনার হন, গ্রাফোলজিস্ট হন, দেশে একটা পরিবর্তন আনলে আমার টার্গেটও আছে ইনশাআল্লাহ, এটা হলে আরো পরে 5 বছরের মধ্যে আমরা তো এখন ইংলিশ হাতের লেখা থেকে গ্রাফোলজি অ্যানালাইসিস করি, তখন বাংলাটা করে ফেলবো। এটা ট্রান্সলেশনের মতো অনেক রিসার্চ লাগে, আমার 10-15 হাজার স্যাম্পল কালেক্ট করতে হবে, সেগুলো করবো, অসুবিধা নাই। আর আরেকটা হচ্ছে স্টুডেন্টদের যে প্রথমে যে সায়েন্স শিখে, ওই সায়েন্সটা হচ্ছে তাদের কিছু গাইডলাইন দিয়ে দেওয়ার নিয়ত আছে, যার কারণ তাহলে হচ্ছে এরা নিজেরা লাইফে অনেক শাইন করতে পারবো, ওদের রেজাল্ট অনেক কিছু ইমপ্রুভমেন্ট হবে, কারণ ক্যারেক্টার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সাকসেস রেট অনেক কিছু বেড়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি রোকসানা বলছি। হ্যাঁ, আমি অনেক লেট হয়ে গেছে। আমি তো টিচার, তো আরেকটা সেশন ছিল, ওয়ার্কশপ ছিল, ওইটা আমার প্রফেশন রিলেটেড আর কি, মাত্রই শেষ হলো। আমি ধরতে পারি না, এই সেশনটা করার খুব ইচ্ছা ছিল। আপনারা তো রেকর্ড করে রাখছেন, এটা কি দেওয়া যাবে? হ্যাঁ, আমি এটা আমার ইউটিউব চ্যানেল বিডি মাইন্ড কেয়ার আছে, ওখানের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব, আজকে বা কালকে পেয়ে যাবেন। আর লিংকটাও শেয়ার করে দিব, আপনারা দেখে নিন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। আর কার কোনো কোশ্চেন?
আমি একটু অ্যাড করতে চাচ্ছি হ্যাঁ, ফাহিম। ওকে। সেটা হচ্ছে মেশিন লার্নিং এর মাধ্যমে কি এটাকে কিছু করা যাবে, যে আমি হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস বা হ্যান্ডরাইটিং এই যে গ্রাফোলজি শেখার পরে ইচ এন্ড এভরিথিং এখন মেশিন লার্নিং অনেক কিছু করা যায়। হ্যাঁ, আমি মেশিন লার্নিং এর হচ্ছে গ্রাফোলজি দেখেছি, তবে হচ্ছে সিলেক্টিভ কয়েকটা জিনিস। গ্রাফোলজি বলছে না, অনেক কিছু আছে খুব স্পেসিফিক কয়েকজনের হাতে, বা ওনারা এগুলো অন্যের সাথে প্রকাশ করতেছে না। এরকম আমি মেশিন লার্নিং ও আমার পেয়েছি, যেখানে যেটা তুমি কম্পিউটার রিলেটেড সাথে করতে চাচ্ছ ওইটাও আছে, কিন্তু এগুলো নির্দিষ্ট কয়েকটা ব্যক্তির হাতে, অর্থাৎ সবাই সবকিছু ওপেন করে নাই। ওপেন না করলে হচ্ছে জানতে পারবা না, তবে এটা অপশন আছে, আমি এটা বলে দিছি। সেটাই যদি যদি যেহেতু বন্ধু মানুষ, তাহলে তো এই সেক্টরে আমার খুবই আগ্রহ আছে মেশিন লার্নিং দিয়ে বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন আনার। মেশিন লার্নিং তাহলে তো হচ্ছে গ্রাফোলজিকে আমরা এগুলো হচ্ছে তোমার খুব সিভিয়ার লেভেলে অ্যাডভান্স, মানে আমি বলবো ওগুলো সুপার অ্যাডভান্স। সুপার অ্যাডভান্স লেভেলে কাজ করতে হলে আগে বেসিক যে জিনিসগুলো আছে এগুলোর আগে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হওয়ার পরে ওগুলো নিয়ে একসময় কাজ করতে পারবা। যেমন কিছু আছে হেলথ ইস্যু, যেটা ডক্টররা ম্যানেজ করে, অর্থাৎ হ্যান্ড রাইটিং দিয়ে মানুষের হেলথ কন্ডিশন গুলো দেখা যায়, যেটা সাধারণের কাছে হচ্ছে এগুলো প্রকাশ করা হচ্ছে না, শুধু ডাক্তারদের কাছে একটু সীমাবদ্ধ রাখা হচ্ছে। এই জন্য রাখা হচ্ছে। আমি একটা দেখে হচ্ছে বুঝলাম তার শরীরের এই অংশে প্রবলেম, বা এইখানে, কিন্তু আমি আমার ডাক্তারি নলেজ না থাকার কারণে আমি এগুলো মিস ইন্টারপ্রিট হয়ে যাব। এই জন্য এগুলো অনেক সতর্ক থাকা হচ্ছে। এগুলো মানে অ্যাডভান্স না, সুপার অ্যাডভান্স। এই জন্য আগে এখান থেকে একটু স্ট্রং স্টেপ বাই স্টেপ গেলে ওগুলো ইনশাল্লাহ একসময় পেয়ে যাবা। নেক্সট আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে সেটাই। আপনি তো বলেন সিগনেচার না, সিগনেচার একটা। তো আমার যখন কোনো মানে অনুষ্ঠানে যখন ক্ষেত্রে সিগনেচার চাই, তখন সিগনেচার দিলে না আমি না নর্মাল ভাবে সিগনেচার করি। নর্মাল ভাবে আমার নামটা লিখে দিলাম, কোনো পেঁচানো করে আমি দেই না। তো আমি যদি এটা চেঞ্জ করি যে হ্যাঁ আমি কিন্তু পারি, মানে নিজের হ্যাঁ লিখতে পারি আমি নিজের নামটা, কিন্তু আমি এটা করি না। আমি নর্মাল ভাবে একদম নর্মাল স্বাভাবিক যেরকম আমরা লিখি সেরকম লিখে রেখে দিই। এটা যদি চেঞ্জ করে আমাকে বিহেভিয়ার চেঞ্জ হবে? আপনার হচ্ছে দেখেন, আপনি বলছেন না আমার চেঞ্জ করলেই হবে? আমি করি না মিন্স হচ্ছে আপনার ওই সাবকনসিয়াস আপনার এই জিনিসটা ভালো লাগে, আর এটা তো গুড জিনিস। আমরা হ্যান্ড রাইটিং হচ্ছে আপনার হাত এই সিগনেচারটা ক্লিয়ার রাখি, এটা অনেক ভালো জিনিস। এই জন্য ভালো যারা হচ্ছে হিজিবিজি করে লেখে। ইটস দেখেন এটা কিন্তু অনেক একদম হ্যান্ড রাইটিং মধ্যে সবচেয়ে বড় ডিসকাস হচ্ছে সিগনেচার না। আমি শুধু আপাতত আপনি বলছেন দেখে বলতেছি, এই যাদের হচ্ছে ক্লিয়ার অর্থাৎ হ্যান্ড রাইটিং থাকে, এরা পার্সোনালি নর্মাল স্বাভাবিক। অন্যের সামনে তাই প্রকাশ করে, নিজেকে কখনো হাইড করে না বা মিস্ট্রিয়াস রহস্যময় হিসেবে তৈরি করে না। আর যাদের হচ্ছে আপনার অ্যাম্বিগিয়াস অর্থাৎ লেখাগুলো বোঝায়, এটা অন্যের সামনে হচ্ছে সবকিছু প্রকাশ করে না, নিজেকে অনেক হাইড করে, এটা তো আপনার গুড সাইন। আচ্ছা, বুঝলাম। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আর আদার্স কেউ? আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে সাইকোলজি স্টুডেন্ট না, আর এই বিষয়টা সম্পর্কে তো আমি পরিচিত না। তো আমার মানে প্রথম দিকের সেশন থেকে একটা প্রশ্ন মনে জাগলো, সেটা হচ্ছে যে আমরা মানে আমি যে সময় লেখাটা লিখবো, কারণ আমি একসময় ফ্রেশ মাইন্ডে আছি, একসময় আমি ফ্রেশ মাইন্ডে নেই। তো সেক্ষেত্রে কি আমার লেখা দেখে যখন আপনি আমার পার্সোনালিটি সম্পর্কে বলবেন, এটা কি 19-20 হবে বা অন্যরকম হবে? কারণ তখন আমার আপনার যখন এই মুড এই অন অফ থাকবে, আপনার যদি ডিপ্রেশন লেভেলে অবস্থা খুব খারাপ থাকে, তখন আপনার ডিপ্রেস হচ্ছে যে সিম্পটম থাকবে। আমার নিজের কথাই বলি, আমি এই পর্যন্ত 4-5টা নিজের হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস হচ্ছে আমার টিচারদের কাছে দিলাম। একবার হচ্ছে একদিন একটা অ্যানালাইসিস দিতাম, ওই দিন যে কোনো কারণে আমার লাইফে কিছু স্যাড ইভেন্টের কথা মনে আসছিল, আমি সেই লেভেলে ডিপ্রেস ছিলাম, যেটা আমার হচ্ছে হ্যান্ড রাইটিং ওই স্যাম্পল আমার কাছে কাগজগুলো আছে তো এখনো, স্যাম্পল দেখে আমি এখনো বুঝতে পারি যে স্যার বলছে দেখো এই তোমার এই তুমি কি ওই দিন বা ওই সময় ডিপ্রেশন আছে, স্যার এই সময় হচ্ছে আমার এমনি কয়েকটা বিষয় হচ্ছে ডিপ্রেশনে ছিলাম, ওইটা আপনার আইডেন্টিফাই করা যায়। নেক্সট। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, হ্যালো। জি বলেন ম্যাম। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ওই আপনি যে কিছুক্ষণ আগে বলেছিলেন আপনার সিগনেচার হচ্ছে বাংলায়, এখনো বাংলায় করেন, হ্যাঁ, এটা যদি কখনো চেঞ্জ হয় যে মানে কেউ বাংলায় করতো একটা সময় এসে সে আবার ইংলিশে করছে, এটা দিয়ে কি কোনো কিছু বোঝা যায়? অবশ্যই আপনি আপনার লাইফে নিউ বিহেভিয়ার আপনার ইনক্লুড করতেছেন। আমরা সবসময় নিজেকে পরিবর্তন করি না, নিউ বিহেভিয়ার নিজের মধ্যে নিয়ে আসি, আমি নিউ বিহেভিয়ার আনতেছি।
এবং আমি করব আমার এই টিচারদের সাথে হচ্ছে আমি আরো মোর অ্যাকুরেট, আমরা অনেক কিছু জানি তো এগুলো কোর্স করলে আমি এই চেঞ্জ করতে চাই আরো অনেক কিছু, আপনার এগুলো নিয়ে বিহেভিয়ার চেঞ্জ হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। ভাইয়া এরকম করে কি হ্যান্ডরাইটিংটা মানে ইভলভ করা যাবে, যে আমি আমার হ্যান্ডরাইটিং এমন অবস্থায় নিয়ে আসলাম আর্টিফিশিয়ালি ইচ্ছা করে কনসিয়াসলি, যে একজন গ্রাফোলজিস্ট আমার লেখা দেখে মানে সে ভুল সিদ্ধান্ত নেবে, আমি তাকে মিসগাইড করব, এটা কি পসিবল? মিসগাইড হচ্ছে না, তুমি টপ লেভেলের বা যারা রিয়েলি প্র্যাকটিস করে, শুধু ট্রেড জানে না সুপারভিশন, ওদেরকে তুমি হচ্ছে মিসগাইড করতে পারবে না, কারণ ওরা তো তোমার লেখা পড়বে না। যেমন আমার এক সুপারভাইজার স্যারের কাছে হচ্ছে একজন হচ্ছে একসাথে 3টা হাতের লেখা নিয়ে আসছে, ওর নিজেরই বলছে দেখেন আমি এই পরবর্তীতে বলছে দেখেন আপনার কাছে হচ্ছে লেখাটা আলাদা আলাদা হচ্ছে, কিন্তু আমরা ওই 10টা জিনিস তো এখানেই দেখালাম, মেজর 10টা জিনিস, ওই 10টা জিনিস দিয়ে যখন মেজার করছি তখন হচ্ছে যে এটা একই ব্যক্তি একই ক্যারেক্টার হচ্ছে, ওই জিনিসটা বোঝা যাচ্ছে। আর কেউ যদি হচ্ছে মিসগাইড ইজিলি করা যায় না। খুবই ফ্যাসিনেটিং, অসাধারণ বিষয় ভাইয়া, আর খুব ভালো লাগলো জেনে। একটা হচ্ছে যদি তুমি দেখে দেখে কোনো কিছু লেখে ওই লেখাটা জমা দাও, তাহলে এটা তো মিসগাইড হবে, কারণ তুমি এটা তোমার ব্রেন থেকে সাবকনসিয়াস থেকে হয় না, তুমি একটা জিনিস লেখা দেখে ওখান থেকে শুধু চোখের মাধ্যমে হয়ে গেছে, ওইটা মিসগাইড হবে। জি, থ্যাংক ইউ ভাই। তাহলে আচ্ছা আমরা ভাই আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ ওকে, আপনার কোশ্চেন দেন, এরপর হচ্ছে ফিডব্যাক দেন, আমরা 20-এ শেষ করে ফেলবো, অনেক টাইম হয়ে গেছে, অনেকে লিভ নিচ্ছে। আচ্ছা, আজকে অনেক নতুন করে জানলাম গ্রাফোলজি। আপনি তো জানুয়ারি মাসে একটা কোর্স করবেন তাই না? একটা হচ্ছে বেসিক কোর্স আর একটা হচ্ছে অ্যাডভান্স। তো বেসিক আর অ্যাডভান্স কোর্স নিয়ে একটু জানতে চাচ্ছি। বেসিক আসলে এটা এখনো ফুল আমি এটা এখনো হচ্ছে আমার ট্রেনের যারা আছে সুপারভাইজার ওনাদের সাথে আমার এই নিয়ে আরো কোর্স প্ল্যান করতে হবে, কারণ এক হচ্ছে বাংলাদেশের কন্ডিশন, বাংলাদেশের লোকরা এটা এক্সপেন্সিভ কোর্স, তো ওনারা হচ্ছে একসাথে শো করার জন্য আসলে ক্যাপাবল কিনা এটাও দেখতে হবে। আর বেসিক এবং অ্যাডভান্স কোর্স নিয়ে হচ্ছে ওয়ার্কশপ যেদিন হবে ওই দিনটা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের নিয়ে খুব ডিটেলস একদম কোর্স প্ল্যানের মতন দিয়ে দেওয়ার মতন সব হয়ে যাবে। তবে ওয়ার্কশপটাও পেড থাকবে, খুব কম মূল্যে থাকবে, ওইটা এক্সারসাইজ কিছু থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন এবং মেসেঞ্জার বা কথা গ্রুপে থাকেন, ওখানে জানতে পারবেন। এবার আপনারা কেউ যদি ফিডব্যাক দেন কেমন লাগলো, কোথায় ইমপ্রুভমেন্ট? অনেক অনেক ভালো লাগলো, আর কিছু ফিডব্যাক দেওয়া থাকলে সেটা পার্সোনালি দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আর অন্যরা? অনেক ভালো লাগলো ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি নতুন একটা টপিকস নিয়ে জানলাম, বা গ্রাফোলজি দিয়ে যে আসলে সাইকোলজি নিয়ে এত কাজ করা যায় এটা আসলে জানতাম না, আসলে নতুন কিছু শিখলাম, আরো শিখবো হয়তো সামনে। থ্যাংক ইউ। এনিওয়ান? আমি একটু কিছু বলতে চাচ্ছি। আমি একটু বলতে চাচ্ছি। জি বলুন। আমি এখন অনলাইন কাউন্সেলিংটা আমার বেশি করতে হয়, পার্সোনালি সরাসরি আমার করা হয় না, আমি একটা রিহেবে ছিলাম। তো গ্রাফোলজিটা অনলাইন কাউন্সেলিং করার সময় এটা ইউজ করার কোনো সুযোগ আছে? এটা কিভাবে ইউজ করা যায়? আপনি হচ্ছে যদি গ্রাফোলজি ফুল জানেন শিখেন তখন হচ্ছে আপনি অনলাইনে ইউজ করতে পারবেন, তবে হচ্ছে আপনাকে একটু এক্সপার্ট হতে হবে। ওই সরাসরি আপনার হচ্ছে স্যাম্পল দেখলে আপনি প্রেসারটা ইজিলি মাপতে পারেন, যদি আপনি খুব এক্সপার্ট হয়ে যান তখন ওই পিকচার দেখে আপনি প্রেসারটাও বুঝতে পারেন, কারণ প্রেসার অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য সেটা অনলাইনে যেহেতু বেশি করতে হয়, তাহলে অনলাইনে এটা কোনো কিভাবে ইউজ করা যায়? কি আপনি হচ্ছে ভালো কথা, আমি আইডিয়াল স্যাম্পলের কথা বলিনি। আইডিয়াল স্যাম্পলটা হচ্ছে আপনার একটা A4 সাইজের কাগজ নেবেন, A4 সাইজের কাগজ নিয়ে হচ্ছে কালো বল পেন দিয়ে নিজের সম্পর্ক বা যে কোনো কিছু পেজ লিখবেন, এরপর হচ্ছে আপনার সিগনেচার দিবেন, 3টা সিগনেচার, মানে যে সিগনেচারটা ওইটা 3বার লিখবেন, এবং ওইটার এই একটা হচ্ছে জমা দিয়ে দিলে বেটার, সরাসরি ফিজিক্যাল হ্যান্ডরাইটিং দেখা অনেক বেশি মোর অ্যাকুরেট, কারণ আপনার অনেক কিছু মেজার করতে, আর যদি আপনি এক্সপার্ট হয়ে যান তখন হচ্ছে আপনার ওই ছবি দেখে সব ডিটেলস আপনি বলে দিতে পারবেন, যেটা আপনাকে ক্লায়েন্ট অনলাইনে কাউন্সিলিং তাকে হ্যান্ডরাইটিং, যেমন আমার যে ক্লায়েন্ট গুলো নিয়েছিলাম আমিও তো অনলাইনে দেখা লাগে, তাহলে হচ্ছে আমি ওনাদেরকে ছবি দিয়ে দিতে বলছি, ওনারা ছবি পাঠিয়ে দিচ্ছে। আর প্রেশারটা কি করছে, আমি তখন ওই জুমের মাধ্যমে হচ্ছে বলছে আমি অপর পেজ প্রেশার যেভাবে মাপে মেজার করে আমি প্রেশারটা দেখে নিয়েছি, পর আমি অ্যানালাইসিস করে নিয়েছি। এটা অসুবিধা হয় না, আপনি অনলাইনে করতে পারেন, তবে কোর্সটা কমপ্লিট জানা থাকতে হবে, না হলে অসুবিধা। ওয়েলকাম।
জি ভাই আমি আরেকটু কথা মানে ছিল আমার, সেটা শেষ করতে চাচ্ছি। জি জি যে মানে আমি ফিডব্যাক দিতে যাচ্ছি একটা, সেটা হচ্ছে যে আপনি আহ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, প্রাইমারিলি যে লিমিটেশনস এর কথা বলেছেন যে গ্রাফোলজি এটা করতে পারে না, ওইটা করতে পারে না, এটা করতে পারে না, সেই হুম লিমিটেশনস এ আমরা না যাই, ঠিক আছে? কিন্তু হুম যতটুকু করতে পারে আই থিংক যথেষ্ট এন্ড ইফেক্টিভ। আর আপনি যে শুডো সায়েন্স বা সায়েন্স যে যেটাই বলেন, আমি শুডো সায়েন্স বা সায়েন্সের কথাই যাচ্ছি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা অনেক ইফেক্টিভ এন্ড অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, and এটাই হচ্ছে বড় কথা। আর যেহেতু সাইকোলজির সাথে এটার একটা মানে লিঙ্ক করার একটা বিশাল জায়গা আছে, বা অলরেডি হয়ে গেছে বা হয়েছে বা এরকম একটা, তো আই থিংক এটা অনেক একটা বড় ব্যাপার আমি মনে করি। এবং জিনিসটা মানে ভালো লাগলো আজকের সেশনটা করে বা আজকের সেমিনার অ্যাটেন্ড করে। আর আমার লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি আসলে অনেক আগের স্টুডেন্ট ছিলাম, তো আমার অনেক কিছু এখন কানেকশন ছিল না, জানা নেই, কিন্তু একটু অফ টপিক, বাট এক এক একটা লাইনে হয়তো আপনি অ্যান্সার দিতে পারবেন আমার কোশ্চেনটা। জি জি বলেন। সেটা হচ্ছে যে আপনাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে যে ক্লিনিক্যাল এন্ড কাউন্সিলিং সাইকোলজির যে মাস্টার্সটা, হ্যাঁ, হুম। তো এটার জন্য কি এখানে অ্যাডমিশন নিতে কি মানে শুধু জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হয়, নাকি যে কেউ অ্যাডমিশন দিতে পারবে, মানে না, সুযোগটা মানে ঢাকা ইউনিভার্সিটি যে ক্লিনিক্যালের মতো সেই সুযোগটা আছে বুঝতে কিনা, পারছি এটা ভাই। জানতে চাচ্ছি। এই জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে বাইরে থেকে মাস্টার্সে কোনো স্টুডেন্ট নেয় না, অনার্সে যারা থাকে ওনারাই ভর্তি হয়। একমাত্র মাস্টার্স আপনি করতে চাইলে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে করতে হবে, জগন্নাথে ওপেন করেন এখন পর্যন্ত। তাহলে আজকে আমাদের থ্যাংক অনেক ইউ। মনে হয়ে গেল। আপনাদের সবাইকে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনারা থাকেন ইনশাল্লাহ, সামনে আমি জানিয়ে দিব এই ওয়ার্কশপের ব্যাপারটা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আর ওইটার আপনার হচ্ছে যে পেড থাকবে, আর আপনারা কাছে থাকবেন, বেসিক অ্যাডভান্স করতে ইনশাল্লাহ সবকিছু হবে। ওকে, আসসালামু আলাইকুম।